পাঠিয়েছেন আমাদের কাছে আমাদেরই একজন লিসেনার। আমি ইমেইলটি পড়ছি ঠিক তার মতো করে, তার ভাষায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, যিনি লিখছেন তিনি লিখছেন এভাবে যে, "সঙ্গত কারণবশত আমার ঘটনাটি পড়ে শুনে খুশি হব। হ্যাঁ, রাসেল ভাই কেমন আছেন? আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি আসলে তা ভৌতিক কিনা বলতে পারব না। তবে এই ঘটনাটি এখনো আমাকে ভাবায়। এখনো আমাকে ভীত সন্ত্রস্ত করে তোলে। হতে পারে এটা হ্যালুসিনেশন কিংবা হতে পারে এটা আমার সাবকনশিয়াস মাইন্ডের নিছক কোনো ভাবনা। আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাটে। ঘটনার সামগ্রিক প্রেক্ষাপট চট্টগ্রাম। আমি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদাম বিবির হাটে থাকি। এখানে অবস্থিত একটি শিল্প কারখানায় আমি ছোটখাটো চাকরি করি। অনেক আগে থেকেই আমার বেশি রাত করে ঘুমানোর একটা বদঅভ্যাস ছিল। বেশিরভাগ রাতেই ১:৩০-২টার দিকে আমি ঘুমোতে যাই। প্রায় রাতেই আমি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতাম। আমি সেসব নিয়ে একদম মাথা ঘামাতাম না। দিনগুলো আমার ভালোই চলছিল, ভালোই। কিন্তু হঠাৎ করেই প্রায় রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করি। স্বপ্নের মানুষ যা দেখে তা সচরাচর অনেকটা অস্পষ্ট হয়। কিন্তু আমার স্বপ্নের প্রকৃতি ছিল জীবন্ত। আমি স্বপ্নটা যখন দেখতাম তখন মনে হতো আমার মস্তিষ্ক ঘুমন্ত নয়, সম্পূর্ণরূপে জাগ্রত। কিন্তু কোনো অদ্ভুত কারণবশত শুধু আমার দেহটি ঘুমন্ত হয়ে পড়ে রয়েছে। স্বপ্নের বর্ণনাটি হলো এরকম, প্রতিটা স্বপ্নেই আমি একটা লাশ দেখতে পাই। সেখানে লাশটাকে দাফন করানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তার গায়ে যে কাফন জড়ানো আছে তার রং সাদা নয়, কাফনের রং নীল রঙের। সেখানে কোনো মহিলা ছিল না। লাশটাকে ঘিরে কিছু বৃদ্ধ, কিছু মধ্যবয়সী পুরুষ বসে আছে। তাদের মধ্যে যারা মধ্যবয়সী ছিল তারা অনেক কান্নাকাটি করছে। কিন্তু বৃদ্ধ লোকগুলো অনেকটা নির্লিপ্ত ও নির্জীব হয়ে বসে আছে। ভাবটা ছিল অনেকটা আনন্দের। এই একই স্বপ্ন আমি নিয়মিতভাবে দেখা শুরু করি। কিন্তু এক রাতে স্বপ্নে আমি সেই একই প্রেক্ষাপটে, একই পরিবেশে, সেই একই ঘটনার মুখোমুখি হই। তবে এবারের স্বপ্নে আমি দেখি মধ্যবয়সী লোকগুলোর সাথে বৃদ্ধ লোকগুলো কাঁদছে। ঘটনাটা আমি অবাক হয়েই লক্ষ্য করেছি। হঠাৎ করেই একটা বৃদ্ধ লোক গিয়ে লাশটার মুখ থেকে নীল কাফনটা সরিয়ে দিল। কাফনটা সরানোর পর আমি যা দেখতে পাই, হতে পারে সেই দৃশ্যটি আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আসলে স্বপ্নে যে লাশটাকে আমি বারবার দেখছি, সেটা আর কারো লাশ নয়, সেটা আমারই লাশ। আমি ভয়ে নিথর হয়ে গেলাম। স্বপ্নের মধ্যেই আমার মনে হতে লাগলো সেখান থেকে ভোঁ দৌড় দেই। কিন্তু আশ্চর্য, দৌড়ানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। আমার শরীরে তখন আর অবশিষ্ট নেই। আমি সেখান থেকে এক চুল পরিমাণ জায়গাও এগোতে পারছি না, পেছাতেও পারছি না। অনেক ভীতি আর আতঙ্কে আমি সেই রাতটা মানে কাটলো আমার, এবং ভোর রাতে ৫টার দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি নিজেকে আমার ঘরের মেঝেতে আবিষ্কার করি। সারারাত অবিরতভাবে সিলিং ফ্যানটা চলেছে। তবু আমার শরীর ঘামে ভিজে জুবুথুবু হয়ে আছে। আমি প্রচণ্ড ভয় নিয়ে ভাবতে লাগলাম, এটা কি ধরনের স্বপ্ন আমি দেখছি? এর ব্যাখ্যা কি? সেদিন ডিউটি শেষ করেই তাড়াতাড়ি এক হুজুরের কাছে গেলাম। ওনাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বললাম। উনি আমাকে একটা তাবিজ দিলেন। তাবিজটা আমার ডান হাতে বাঁধতে বললেন। এরপর থেকে এ ধরনের স্বপ্ন আমি আর দেখিনি। তবে এখনো অনেক এক ধরনের ভয় নিয়ে বিছানায় ঘুমোতে যেতে হয়। আসলে নিজের লাশের দৃশ্য নিজের চোখে দেখাটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমি জানি। যদি কেউ ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নেন, নিতে পারেন। তবে আমার মতো করে যদি কেউ এরকম ঘটনা প্রত্যক্ষ করেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। ওই একটা স্বপ্ন আমার সবকিছু এলোমেলো করে দিয়েছিল। এখন আল্লাহর অনেক রহমতে অনেক ভালো দিন কাটাচ্ছি। আর আমি চাই না এ ধরনের স্বপ্ন আমার জীবনে এলোমেলো করে দিক। রেডিও ফুর্তির সকল শ্রোতা ও আসলে আপনাকে অনেক ধন্যবাদ। ঘটনাটি পাঠিয়েছেন মারুফ ভাই। আমরা ঘটনাটি পড়লাম এবং আমি যারা শুনলেন তাদের কাছে জানতেই চাইবো যে আসলে আপনি যদি ঘুমের মধ্যে এরকম কোনো একটা দৃশ্য দেখেন, যে আমি খুব অবাক হয়েছি যে এই ১ম আমি শুনলাম কারো কাছে যে কাফনের রংটা নীল, এবং তিনি আ সেই
খাকিয়াতে বলেন আর যাই বলেন না কেন যে যে চেহারাটা সেটা তার মতো এই জিনিসটা এটা কে দেখতে চাইবেন? যদি আসলে কেউ এরকম দেখতে চান বা কেউ যদি মনে করেন যে না আপনি দেখলে ভয় পাবেন না বা এরকম ঘটনা আপনার সাথে ঘটলে মোটেই আপনি ভয় পাবেন না। এরকম একটা এটা তো স্বপ্নই। আ এরকম যদি কেউ থাকেন আমার সাথে এসএমএস করে শেয়ার করতে পারেন সেটা যে না আপনার কাছে এটা কোনো ব্যাপারই না। স্বপ্নে তো স্বপ্নই এবং এরকম স্বপ্ন হলে কি আর হবে? আমার কাছে মনে হয় যে এরকম একটা স্বপ্ন দেখার পরে সত্যিই যিনি দেখছেন তার ঠিক যখন ঘুমটা ভাঙলো, স্বপ্ন দেখার পরপরই তো আমাদের ঘুম ভাঙে। অনেক সময় আমরা আরো বেশিটা সময় ঘুমিয়ে থাকি এবং তারপরে একটা নির্দিষ্ট সময়েও ঘুম ভাঙে, সেটাও হয়। বাট কেউ যদি এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে ওঠেন, তারপরে আপনার মনের অবস্থা কি হবে? আপনি মানসিকভাবে কতটা ভেঙে পড়বেন? যারা এখনো নিজেদের অনেক সাহসী ভাবেন, তারা যদি একবার জিনিসটা চিন্তা করেন এবং আমার সাথে যে এসএমএস এর মাধ্যমে খোলাখুলিভাবে আলোচনা করতেই পারেন, জানাতে পারেন যে আসলে আপনি এরকম কোন স্বপ্ন দেখতে চাইবেন কিনা? আহ আচ্ছা, গিলাতলা থেকে আমাদের কেউ একজন এসএমএস করেছেন। নামটা পরে লিখেছেন। আমি পড়তে পারলাম না এসএমএসটা এইজন্য। ইমন খান আমাদের এসএমএস করেছেন। তার কাছে মজা লাগছে। কুষ্টিয়া থেকে এসএমএসটি পাঠিয়েছেন। আলিয়া আ আলী আকবর আমাদের নান্দাইল থেকে এসএমএস করেছেন। তিনি বলেছেন, "কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে।" আমাদেরকে বোরহান এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে আচ্ছা, আসনিয়া মিয়া এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি পুষ্পিতা এবং তিনি তার রুমের সব জানালা বন্ধ এবং তিনি বলছেন যে তাও আমার ফুলের টবটা আমি তারপরে পড়তে পারলাম না এসএমএস। এছাড়াও দেখতে পাচ্ছি আ সুমন এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে তানভীর ইসলাম। আমাদেরকে এসএমএস করেছেন মিম। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মুনিফ, খুব ভয় লেগেছে তার কাছে। আমাদেরকে কৃষ্ণ এসএমএস করেছেন যশোর থেকে এবং তিনি বলছেন I love both of them. অর্ণব আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে শহীদ মুন্সিগঞ্জ থেকে। তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে এসএমএস করেছেন ইথিকা এসএমএস করেছেন আমাদেরকে তানহা এসএমএস করেছেন এবং তিনি বলছেন তার মনটা খুব খারাপ। কিছু ভালো লাগছে না। বাট ভূত এফএম খুব ভালো লাগছে। তাহলেই চলবে। খুলনা থেকে এসএমএসটি করেছিলেন। উত্তরা থেকে আমাদের নামটা আগে লেখেননি। সুজন খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে, "কোনো ব্যাপার না।" কি কোনো ব্যাপার না সেটা অবশ্য তিনি লেখেননি। আমাদেরকে এসএমএস করেছেন এমডি অয়ন হাসান টঙ্গী থেকে। এছাড়াও আমাদেরকে মেহেদী এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভালো লেগেছে তার কাছে এই ঘটনাটি। তবে ভয় পাচ্ছেন না। না ততক্ষণ পর্যন্ত আপনি ভয় পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাপারটা উপলব্ধি করতে না পারবেন। আসলে যে আপনি আপনার নিজের জায়গায় যদি দেখতেন তাহলে। আ আ এমনিতে যদি উপলব্ধি না করেন তাহলে অবশ্য ভয় পাওয়ার কিচ্ছুই নেই। হ্যাঁ, একদম আপনি 100% ঠিক। আ লালবাগ থেকে আমাদের এসএমএস করেছেন আকাশ। আ আচ্ছা, আকাশ মেঘলা। ওকে। আমাদেরকে সুহাস এসএমএস করেছেন দিনাজপুর থেকে। ফার্স্ট স্টোরিটা চরম লেগেছে তার কাছে। মহারাজ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এমডি পিয়াল। আ এছাড়াও আমাদের এসএমএস করেছেন আশিক মিরপুর থেকে। রানা আমাদের এসএমএস করেছেন কামরান নাড়াইল থেকে। ফার্স্ট স্টোরিটা খুব সুন্দর লেগেছে তার কাছে। রাজীব আহমেদ আমাদের এসএমএস করেছেন নেত্রকোনা থেকে। এছাড়াও আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন ২ জন আমাদের সাথে আছেন। এসএমএস করে জানিয়েছেন। তনয়া আমাদের এসএমএস করেছেন নরসিংদী থেকে। এছাড়া আমাদেরকে প্রিন্স আরমানিটোলা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তিনি এরকম স্বপ্ন দেখতে চান। উইশ ইউ অল দ্য বেস্ট। আমাদেরকে তাসফিয়া এসএমএস করেছেন মিম। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আ মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং তিনি বলছেন তিনি এবং তার ফ্রেন্ড রানা একসাথে ভূত এফএম শুনছেন। আজকের ঘটনা যেন অবশ্যই ফাটাফাটি হয়। আ লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি যে সেরকম কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর যে রাজু আমাদের এসএমএস করেছেন নাদিম। আ এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি প্রিন্স, সাকিব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন যিনি আ আমি তার পরিচয়টা একটু দিয়ে নেই। তিনি আমাকে যেভাবে একটা ইমেইল করেছিলেন সেটা হচ্ছে তিনি তার একটা অডিও ক্লিপ আমাকে পাঠিয়েছিলেন। এবং সেই অডিও ক্লিপটা তার যে বলার ভঙ্গি এবং যেভাবে তিনি পুরো ঘটনাটা বলেছিলেন আমি খুবই ইমপ্রেসড এবং তিনি বেসিক্যালি আচ্ছা তার পেশা কি সেটা তিনি বলবেন এবং তাহলে বুঝতে পারবেন তিনি ঘটনার সাথে কতটা মানে তার মানে জীবনটা কতটা মানে একসাথে এই ঘটনাগুলো নিয়ে তাকে প্রতিনিয়ত চলতে হয় এবং তার মুখেই শুনবো তার জীবনের ঘটনা। ১ম এ জানতে চাইবো আপনার নাম এবং আপনার পরিচয়। জি। আমার নাম বশির। আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। মূলত আমার দেশের বাড়ি নড়াইল।
ওকে। আমি যে ঘটনা বলবো সে ঘটনাটা আপনি ঘটে কি করেন একটু বলবেন? তাহলে মানুষ জানা ভালো আমি বুঝতে মূলত পারবে। একজন পেশাজীবী ড্রাইভার। ওকে। আমার ঘটনা ঘটে ময়মনসিংহ জেলার ৩০ উপজেলায়। যে ঘ যে ঘটনাটা ঠিক আমার সাথেই ঘটে সেদিনকের রাত্রে সবচেয়ে ভয়ংকর ঘটনা। যে ঘটনাটা আমি আজও মনে রাখতে পারি বা আজও আমার মনে আছে ঠিক সেইভাবেই। যাই হোক আমি ঘটনায় চলে যাই। আমি ঠিক শ্যামলীর একটা রেন্ট এ কার অফিস থেকে আমি ময়মনসিংহ জেলার ৩০ উপজেলায় একটা বিয়ের ভাড়াতে যাই। যে বিয়ের ভাড়ার যে চিলিপটা বা বুকিং চিলিপটা বলা হয়, সে চিলিপে যে নাম্বারটা থাকে সে লোকটাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে যেটা হয় সেই লোকটা আমাকে বলে যে, "আপনি কি ড্রাইভার বশির বলছেন?" আমি তখন বলি, "হ্যাঁ, আমি ড্রাইভার বশির বলছি।" তখন যেটা হয় যে আমি বলি তাকে যে, "ভাই আপনি আমার নাম জানেন কিভাবে?" তখন সে বলে যে, "রেন্ট এ কার অফিস থেকে ঠিক আমার নামটা বলে দিয়েছিল।" তখন আমি কিছু মনে না করি। তখন যেটা হয় যে সে বলে যে, "ভাই আপনি ঠিক ৪ঃ০০ ৪:৩০ ভিতরে খামার বাড়িতে থেকেন।" আমি তখন ৪:৩০ ভিতরেই আমি খামার বাড়িতে চলে যাই। ঠিক উনি ৫ঃ০০ সোয়া ৫ঃ০০ ভিতরে আমার কাছে আসে ৩ জন লোক নিয়ে। উনি ঠিক এসে বলে, "চলেন এবার ময়মনসিংহ যাওয়া যাক।" উনি এসার পরে উত্তরাতে গেলে আমাকে বলে যে, "ভাই আপনি আব্দুল্লাহপুর ব্রিজের কাছে রাখেন।" রাখার পরে যেটা হয় আমি উনাকে বলি যে, "ভাই আমি রোজা আছি, রমজান মাস ছিল। আমি তো রোজা রাখছি, আমাকে ইফতারি করার একটু সময় দিয়েন।" তখন যেটা হয় উনি আমাকে বলে যে, "ভাই আপনাকে আমরা ইফতারি করাবো।" যাই হোক ওই কথা বলার পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে উনি ইফতারি কিনে নিয়ে এসে আমাকে বলে, "ভাই আমি তো আসলে একজন হিন্দু মানুষ। আপনি কি আমার ইফতারি গ্রহণ করবেন?" তা আমি তাকে বলি যে, "ভাই হিন্দু আর মুসলমান বলে কোনো কথা নেই। ইফতারি তো ইফতারি।" যে কিনে দিলে কিছুক্ষণ পরে দেখা যায় তাদের কিছু লোক আসে। আসার পরে বলে যে, "ভাই এবার আপনি চলেন।" গাড়ি চালানো অবস্থায় নামাজের টাইমে বা ইফতারির টাইমে আমার ইফতারিটা আমি গাড়িতে থাকা অবস্থায় করে নিই, স্ট্যাকিং থাকা অবস্থায়। গাজীপুর চৌরাস্তায় গেলে বলে, "ভাই বাঁ পাশে মার্কেটের সামনে রাখেন, আমাদের কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো সারবো।" আমি ওখানে রাখার পরে কেনাকাটা করে এসে গাড়িতে যখন উঠে আমি বলি, "ভাই আপনাদের বিয়ে কার?" তখন যে লোকটার বিয়ে সেই লোকটাই আমাকে বলে যে, "ওখানে গেলেই দেখতে পাবেন বিয়ে কার।" আমি কিছুই না বলে আমি চলে যাই ঠিক ত্রিশালে। ত্রিশালে যেয়ে চৌরাস্তা পার হলে একটু সামনে যে বাঁদিকে একটা স্কুল থাকে, ডান দিকে থাকে রাস্তা, সেই রাস্তায় দিকে আমি ঢুকি। যে রাস্তাটা থাকে অনেকটাই চাপা। সেখান দিয়ে ঢোকার পরে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় যে পাকা রাস্তাটা শেষ। কিন্তু যেটা হয় সামনে সেটা হচ্ছে একটা কাঁচা রাস্তা। যে রাস্তাটা স্থানীয় কিছু লোক বা কিছু সিটি কর্পোরেশনের লোক খোঁড়াখুড়ি করতেছিল পাকা করার জন্য। আমি আমার গাড়ির লোকজনকে বললাম যে, "ভাই এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকালে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে আমার গাড়িটা আর ওঠানো সম্ভব হবে না। আমি এই রাস্তায় যেতে পারবো না।" তখন তারা আমাকে বলে যে, "আপনারা যাবেন কোন জায়গায়?" স্থানীয় কিছু লোক। তখন তারা বলে যে, "আমরা অমুক গ্রামে তমুকের বাড়িতে যাবো বিয়েতে।" যাই হোক স্থানীয় লোকজন তা বলে যে, "ভাই আপনারা যেতে পারবেন। সামনে যেয়ে কিছু একটা সামনে যেয়ে কি একটা বাজার আছে, বাজারটার ওপারে আর যেতে পারবেন না? যাই হোক আপনারা যেতে পারবেন। সারাদিন এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করতে যেতে পারবেন।" আমি চিন্তা ভাবনা করলাম নতুন বউ নিয়ে আসবে, আমার গাড়িটা দিয়ে আনতে না পারলে হয়তো হাঁটায় আনলে অসুবিধা হবে। আমি এটা চিন্তা ভাবনা করে ঠিক গাড়িটা ওখান দিয়ে আমি ঢুকাই দিই। ঢুকাই দেওয়ার পরে উনাদেরকে হাঁটাই দিয়ে আমি গাড়িটা নিয়ে যেয়ে দেখি যে ছোট একটা ব্রিজ থাকে। ব্রিজের পরেই বাজার। বাজারের আগে যে কাদা, সে কাদায় টপকে গাড়ি যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। যাই হোক বিয়েবাড়ির লোকজন এসে আমাকে বলে, "ভাই আপনি গাড়িটা এখানেই ঘুরিয়ে রাখেন। আমাদের বাড়ির লাইটিং ওই যে দেখা যায়, হ্যাঁ, আপনি এখানেই রাখতে পারেন।" আমি গাড়িটা ঘুরিয়ে গাড়িটা যেখানে ঠিক রাখছি, ওখানে যেখানে রাখছি ওখানেই ডাইন পাশে যেখানে রাখেছি ওখানে মানুষজন আসা যাওয়া করত। সেখানে আমার কাছে কেন যেন মনে হলো যে এখানে যদি আমি গাড়িটা রাখি তাহলে মানুষের যাতায়াতে খুব অসুবিধা হবে। আমি একটা চিন্তা ভাবনা করে আমি বাঁদিকে কাদার দিকে চাপিয়ে দিয়ে গাড়িটা রেখে আমি বসে থাকলাম গাড়ির ভিতরে। কিছুক্ষণ পরে দেখলাম যে বাজারের কিছু দোকানে সিডি টিভি বা মুভি চলতেছে। আমি মনে করি যে যাই বাজারে যেয়ে আমি দোকানে সিডি টিভি দেখি বা মুভি দেখলে আমার কিছুটা সময় পার হবে। তখন ঠিক রাত ১২টা এরকম বাজে। আমি এটা চিন্তা ভাবনা করে দোকানে যেয়ে বসা উপলক্ষে কিছু তো বলাই লাগবে। আমি যেয়ে তাদের কাছে বলি, "ভাই আপনাদের দোকানে কি গোল্ড সিগারেট আছে?" তারা বলে, "ভাই এই বাজারে গোল্ড সিগারেট তো পাবেন না, পাবেন স্টার শেক এবং নেভি সিগারেট।" আমি যে এই কথাটা শোনার পরে তাদের দোকানের থেকে ৩ টা সিগারেট নিয়ে নিই, সেটা হচ্ছে নেভি সিগারেট। ওখানে চা-টা খেয়ে একটা সিগারেট খেয়ে বেশ বসে থাকি। ওটা ঠিক 12:30 ১টার দিকে সব দোকানগুলো বন্ধ করে চলে যায়। বাজার হয়ে যায় সম্পূর্ণ আমি একা। যাই হোক আমি চিন্তা করি যে এ বাজারে বসে না থেকে আমার গাড়িতে সিডি আছে, টিভি আছে বা এসি আছে। আমি এসি ছেড়ে সিডি, টিভি ছেড়ে গাড়ির ভিতরে বসলে আমার ভালো লাগবে। আমি ঠিক গাড়ির কাছে যাই, লকটা খুলে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে এবং এসি ছেড়ে গাড়িতে সিডি, টিভি ছেড়ে গাড়ির ভিতরে বসে থাকি। কিন্তু কিছুক্ষণ পরে যেটা হচ্ছিল যে
মুভি দেখতেছি, মুভির যে আওয়াজটা কানে না ঢুকে বাইরের কোন ঝিন 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 আওয়াজ আমার কানের ভিতরে ঢুকতেছিল। তখন আমি চিন্তা করি যে আমি এই ছবিটা আরো ২-৩ বারে দেখি। কেন জানি ছবিটা আমার কাছে ভালো লাগতো। তাই আমি ছবিটা বারবার দেখতাম। এটা চিন্তা ভাবনা করলাম যে এই ছবিতে তো এরকম কোনো আওয়াজ ছিল না। যাই হোক আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নামি। নামার পরে দেখি যে আশেপাশে কিছুই নাই। আসলে এটা আমার মনের ভুল। আবার আমি গাড়িতে বসি। গাড়িতে বসার পরে যেটা হয় সেই একই রকম ঘটনা আমার সাথে ঘটতে থাকে। আমি মনে করি যে বাঁদিকে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা খাল মতন দেখা যাবে, ওটা দূরে একটা বিল্ডিং ডান পাশে বা পাশে একটা ছাবড়া মতন আছে গাড়ির, এটাও কি জানি না। যাই হোক আমি একটু বিয়ে বাড়ির দিকে যাই, ওখানে গেলে মনে হয় আমার ভালো লাগবে। আমি ঠিক গাড়িটা লক করে বিয়ে বাড়ির দিকে চলে যাই। চলে যাওয়ার পরে যেটা হয় আমি যে দেখি যে লোকটার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই বিয়েটা কার, ঠিক ওই লোকটাই বর সেজে বসে আছে। আমি আশ্চর্য হই যে লোকটার বয়স ঠিক ৪৫-৫০ বছর, যে এই লোকটা এই বয়সে বিয়ে করতেছে কেন। যখন আমার গাড়িতে যারা গেছিল তাদেরকে আমি ডেকে জিজ্ঞেস করি ভাই কি ব্যাপার, এই লোকটা কি আগে পরে কখনো বিয়ে করেনি? তখন তারা বলে পরে বলবো। আমি তাদেরকে বলি ভাই এখনই বলেন, আমি আমার কাছে বললে তো আর অসুবিধা হবে না। যাই হোক আমি ওই কথা বললে সে বলে যে হ্যাঁ ভাই একটা বিয়ে করছে আজকে ১৫ বছর হয়ে গেছে, ১০ বছর যাবত একটা বাচ্চা মারা গেছে, এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি, যার কারণে বউ ওনাকে অনুরোধ করছে বিয়ে করার জন্য, উনি বিয়ে করতে আসছে। তখন আমি তার কাছে জিজ্ঞেস করি ভাই বাড়ির কোনো লোকজন তো দেখলাম না। তখন সে আমাকে বলে যে ভাই বন্ধু বান্ধব যেগুলো আছে ওইটাই আসছে, আর ওনার ভাগ্না ভাগ্নি এইগুলো ভাগ্নে আসছে, বাড়ির থেকে আর কোনো লোক আসেনি। দেখ আমি ওটা চিন্তা ভাবনা করে ওখানে বসে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পরে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে আমি গ্রামের ভেতরে গাড়িটা রেখে আসছি। গাড়ির একটা লুকিং গ্লাস বা একটা গ্লাস কেউ খুলে নিয়ে গেলে মালিকের কাছে জরিমানাটা আমাকেই দিতে হবে। আমি ওটা চিন্তা ভাবনা করে ঠিক গাড়ির কাছে চলে যাই। চলে যেয়ে আমি আবার একই রকম করে গাড়িতে স্টার্ট দিয়ে ছবিটা চালু করে মুভিটা চালু করে গাড়ির ভিতরে ঠিক সিটটা ভেঙে হেলান দিয়ে বসে পড়ি। বসে থাকি বা শুয়ে থাকি। কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যে গাড়িটা ধরে কেউ ঝাঁকি দিছে। এরকম একটা অবস্থা যখন হয় আমি গাড়িতে সঙ্গে সঙ্গে নেমে পড়ি। নেমে পড়ে যেটা হয় যে চারিপাশে দেখতে থাকি কিছুই নেই। আবার আমি গাড়ির ভিতরে ঢুকি যে এটা আমার মূলের ভুল হতে পারে বা আমার গাড়ির সিটের নাট টাট এগুলো লুজ টুজ হলে আমি এদিক ওদিক নড়াটড়া খাইছি, এই কারণেই যেন গাড়ির সিটটা নড়ে উঠেছে বা গাড়িটা নড়ে উঠেছে। আমি গাড়ির ভিতর আবার বসে থাকি। বসে থাকার পরে কিছুক্ষণ পরে মনে হয় যে আমার গাড়িটা এত জোরে কেউ ধাক্কা দিছে, গাড়িটা ডান দিক থেকে কাত হয়ে বাম দিকে পড়ছে আর বাম দিক থেকে কাত হয়ে ডান দিকতে পড়ছে। এরকম একটা অবস্থা, আমি প্রচন্ড ভয় পেয়ে গাড়ির থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে যেটা হয় যে দেখি কিছুই নেই। গাড়ির নিচে আমার মোবাইলের লাইটের আলো দিয়ে আমি আলো মারতে থাকি যে গাড়ির নিচেই কিছু আছে না, আশেপাশে কিছু নাই, দেখি কিছুই না। তখন আমি বাইরে একটা সিগারেট জেলে খেয়ে আবার গাড়ির ভিতরে ঢুকি। আমি যে লোকটা বর ওই লোকটারে বলেছিলাম ভাই যেহেতু এখন রমজান মাস, আমি রোজা রাখবো, যাই হোক আমার ওই বাড়িতে যদি কোনো খাবার টাবার থাকে বা কোনো খাবারের ব্যবস্থা হয় আমার জন্য পাঠিয়ে দিন, আমি রোজা রাখবো। তখন ওই লোকটা আমাকে ফোন দিয়ে বললো বশির ভাই আপনি কি আসলেই রোজা রাখবেন? আমি তাকে বলি হ্যাঁ ভাই আমি আসলেই রোজা রাখবো। তো সে আমাকে বলে ভাই আপনার জন্য আলাদা খাবার আছে, আপনি এসে খেয়ে যান। আমি বলি ভাই আলাদা খাবার টাবার দরকার নেই, আপনি যেটা খাইছেন সেটা খেলেও আমার হবে। যাই হোক আপনি খারাপ তো কিছু খাননি। তা বলে যে ঠিক আছে ভাই আপনি এসে খেয়ে যান। আমি বলি ভাই আমি গাড়িটা রেখে যেতে পারবো না, আপনি ঠিক খাবারটা পাঠাই দেন আমার জন্য। আমি এটা চিন্তা ভাবনা করে গাড়িতেই বসে থাকলাম। তা কিছুক্ষণ পরে দেখলাম দুজন লোক বড় একটা প্লেট আর উপরে একটা প্লেট দিয়ে ঢাকা সেই খাবারটা আমাকে দিয়ে যায়। দিয়ে গেলে দিয়ে ওনারা দুজন চলে যায়। চলে যাওয়ার পরে যেটা হয় যে আমি গাড়িতে নিয়ে গাড়ির ভিতরে লাইটটা জ্বালায় হাতটা ধুয়ে রোজা রাখার জন্য আমি খাবারটা হাত দিই। কিন্তু যখন আমি খাবারটা হাত দিতে যাই তখন ঠিক রাত ১২টা বা ১টা এরকম, সরি তখন রাত ২:৩০ বা ৩টা এরকম একটা সময়, মানে সেহরির শেষ সময়ের অবস্থাটা। যাই হোক আমি তাড়াহুড়ো করে খাবারটা হাত দিই। কিন্তু খাবারটার প্লেটটা উঁচু করে দেখি যে একটা ভাতের উপরে ৫টা সবজি দেয়া ছিল। সেটা ছিল বেগুন ভাজি, পটল ভাজি এবং মিষ্টি, দই এবং মুরগির মাংস। খাবারটার উপরে একটা ভাতের উপরে এতগুলো তরকারি দেখে আমার কাছে কেমন যেন ঘেন্না, ঘেন্না লাগতেছিল। যাই হোক আমি দেখলাম যে এদের বাড়িতে কি আর কোনো পাটি-উটি নেই যে খাবারটা আমাকে দিছে এভাবে, যে খাবারটা দেখে আমার খুব ঘেন্না লাগতেছে। যাই হোক আমি মনে করলাম যে আমাকে রোজা রাখতে হবে বা আমার রোজা রাখার দরকার। যাই হোক খাবারটা যেকোনোভাবে আমার খেয়ে রোজাটা রাখতে হবে। আমি চিন্তা করে বিসমিল্লাহ বলে আমি খাবারটা হাত দিই। হাত দেওয়ার পরে যেটা হয় খাবারটা খাওয়া শুরু করলে আমার কাছে মনে হয় যে খাবারটার উপরে খুব ঘেন্না লাগতেছে বা খুব অসুস্থ লাগতেছে। খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না। আমি কেন যেন ডান দিকে তাকায় দেখি গাড়ির ঠিক ডান পাশে ভয়ংকর চোখ করে আমার দিকে তাকিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। এটা আমি চিন্তা ভাবনা করলাম। কিন্তু কি আসলে সত্যি একজন লোক দাঁড়ায় আছে?
আমি গ্লাসটা খুলে তার কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বিয়ে বাড়ির কেউ? তখন সে বলল, হ্যাঁ আমি বিয়ে বাড়ির কেউ। আমি তখন চিন্তা করলাম যে লোকটা খাবার খাইছে কি না, দেখি জিজ্ঞেস করি, ভাই আপনি কি খাবার টাবার খাইছেন? তখন সে বলে যে না ভাই আমি খাবার টাবার খাইনি। তো আমি তাকে বলি, ভাই আসেন আমার কাছে যে খাবার আছে একজন মানুষের খাওয়ার সম্ভব না, আমার সাথে খাবারটা খান। তখন সে বলে যে না ভাই আপনি খান, আমি খাবো না। তখন আমি তাকে 2-3 বার বললে সে খাবারটা খেতে রাজি হয়, এবং আমি তাকে গ্লাসটা খুলে দেবো, মানে গাড়ির দরজাটা খুলে দিই, দিয়ে বলি ভিতরে আসেন ভাই, গাড়িতে এসি ছাড়া আছে, গাড়ির ভিতর ঠান্ডা আছে, খাবারটা এখানে বসেই খান। একটা প্লেটে আধাটা খাবার তাকে আমি উঠোই দিই। উঠোই দেওয়ার পরে যেটা হয়, আমি 2-3 বার গালে দিতে সে পুরা খাবারটা শেষ করে ফেলে। আমি কেমন যেন একটা চিন্তার ভিতরে, বা কি ব্যাপার, এত তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাওয়ার কথা না। খাবারের ভিতরে যে মুরগির মাংস ছিল তাতে হাড়টা ছিল, সেই হাড়টার কই। যাই হোক, আমি চিন্তা করি যে লোকটার পেটে মনে হয় খুব খিদা ছিল, এই কারণে সে খাবারটা খেয়ে ফেলছে। এটা চিন্তা ভাবনা করে বলি যে ভাই আপনার কাছে তো আরো কিছু খাবার আছে, আপনি খান। তখন সে বলে যে ঠিক আছে দেন। দিলে খাবারটা খেয়ে তাড়াহুড়ো করে সে বেরিয়ে যায় গাড়ি থেকে। আমি খাবারটা সেরে থাল বাটি ওখানে রেখে আমি গাড়ির ভিতরে ঠিক সিট হেলান দিয়ে শুয়ে থাকি। শুয়ে কেন যেন ওই ছবিটা দেখতেছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল না। তা আমার একটা বদ অভ্যাস বা কুঅভ্যাস আছে, যেটা এরকমই, যে একটা সিকিউরিটি বা একটা আনসার বা একটা পুলিশের কাছে যে বাঁশিটা থাকে, যে বাঁশিটা স্টিলের একটা বাঁশি, গাল দিয়ে ফু দিলে যে বাঁশিটা বাজে, সে বাঁশিটাই আমার ঠোঁট দিয়ে আমি বাজাতে পারি। সেই বাঁশিটা ঠিক এরকমই ছিল, যেটা আমি এখন দিব। আপনারা হয়তো মনে করতে পারেন যে টাকার কোনো বাঁশি কিনা, বা সেরকম একটা বাঁশি তার ঠোঁটের কাছে, সেই বাঁশিটা এখন দিচ্ছি। সে বাঁশিটা ঠিক এরকম, ঠিক এই বাঁশিটা আমি দিই। এই বাঁশিটা দেওয়ার পরে যেটা হয়, যে আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাড়ির চারপাশ দিয়ে কয়েক হাজার বাঁশি ঠিক আমার গাড়ির পাশ দিয়ে বাজে। আমি খুব ভয় পেয়ে আমি গাড়ির থেকে বেরিয়ে পড়ি। আমি গাড়ির থেকে বেরিয়ে পড়ে দেখি আশেপাশে কিছুই নেই, কিন্তু যে লোকটা খাবার খাইছিল আমার সাথে, সেই লোকটা আমার থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছে। আমি সেই লোকটাকে দেখে আমি মনে করি যাই হোক, এই লোকটার সাথে কথা বললে মনে হয় আমার কিছুটা ভয় দূর হবে, আমার যেহেতু প্রচন্ড ভয় করতেছে। তখন আমি থেকে ডেকে বলি, ভাই মেয়ে বাড়ির লোক বা বিয়ে বাড়ির লোক আপনার কি হয়, বা মেয়েটা আপনার কি হয়? তখন সে আমাকে বলে যে ভাই মেয়ে বাড়ির লোক আমার কিছুই হয় না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় হয়। যাক, এই কথা শোনার পরে আমি আবার গাড়িতে ঢুকে যাই। ঢুকার পরে চিন্তা করি যে কথার লোকটার সাথে আবার কথা বলে দেখি, মনে হয় লোকটা বিয়ে বাড়ি কেউ না, বা বাজারের প্রহরী বা বাজারের গার্ডটা এরকম কিছু হবে। আমি তার কাছে ডেকে জিজ্ঞেস করি, ভাই ডান পাশে বিল্ডিং মতন মনে হয়, এটা কি? তখন সে বলে এটা ফ্রি প্রাইমারি স্কুল। তখন আমি আবার জিজ্ঞেস করি, ভাই আমার গাড়ির সাথে এটা ছাবড়া মতন টিনের, এটা কি? তখন সে বলে, ভাই আমি এটাকে জানি না। তখন আমি তার কাছে বলি যে ভাই আপনি বললেন যে মেয়ে বাড়ির লোক আপনার আত্মীয় হয়, বা আপনি এই গ্রামেই থাকেন, এটা বললেন। তা এটা কি আপনি জানেন না এই গ্রামের লোক? তখন সে বলে যে আমি এসেছি এখানে নতুন। তখনই আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে এই লোকটা বললো কি, বললো যে গ্রামের এসেছে নতুন, আবার মেয়ে বাড়ির লোক এর আত্মীয় বা পাড়া প্রতিবেশী হয়। আমি কোনো কথা না বেরিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ি। গাড়ির ভিতরে ঢুকে কিছুক্ষণ পরে আমার কাছে মনে হচ্ছিল গাড়ির ভিতরে ভয়ে আমি বসে থাকতে পারি না। আমি যাই হোক ওই বিয়ে বাড়ির দিকে আমার গাড়িটা লক করে রওনা হই। আমার কিছু দূর আসার পরে মনে হয় যে আমি গাড়ির ভিতরে মোবাইলটা ফেলে আসছি। যাক, আমি গাড়ির ভিতরে ওই মোবাইলটা আনার জন্য আমি ঠিক গাড়ির কাছে যাই। গাড়ির কাছে যে লকটা খুলে পিছনের দরজার টান দিতেই ঠিক দেখি ওই লোকটাই যে সিটে বসে খাবারটা খাইছিল, ওই সিটে বসে আছে আমার দিকে ভয়ঙ্কর চোখ করে তাকিয়ে আমার দিকে, কেমন যেন আমার কাছে মনে হচ্ছে রেগে মেগে আছে আমার পরে। এটা আমার কাছে মনে হচ্ছিল। এটা দেখে খুব প্রচন্ড ভয় পেয়ে আমি ঠিক মুখতে একটা শব্দ বের করে, ওরে মা, এই শব্দটা আমার মুখ থেকে বেরিয়ে যায়। তখন আমি তার কাছে জিজ্ঞেস করি, ভাই আপনি গাড়ির ভিতর আসলেন কখন? সে ঠিক বড় করে আমাকে বলে, তুমি না তখন আসতে বলেছিলে। তখন সে আমাকে এই কথাটা বলে। আমি তখন তাকে বলি যে আমি তো আপনাকে খাবারের সময় আসতে বলেছিলাম, কিন্তু এখন তো আপনাকে আর আমি কখনো বলিনি আসতে। এ কথাটা বলার সাথে সাথে সে রেগে মেগে খুব তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমি আর কোনো কথা না বলে গাড়িটা লক করে ঠিক ওই বাড়ির উদ্দেশ্যে দিক আমি রওনা দিই। সে পিছন থেকে ঠিক এভাবে আমাকে জোরে একটা ডাক দেয় ভয়ঙ্কর রূপে, যে "এই, আমাকে একা ফেলে কোথায় যাস?" আমি ঘুরি পিছনের দিক, তার দিকে তাকিয়ে দেখি তার চেহারাটা পুরা লাল হয়ে আছে, যেটা আমি এখনো অনুভব করতে পারি, যে চেহারাটা সেই রাতে আমি দেখেছিলাম। যাই হোক, সে আমার দিকে যখন লাল চোখ করে তাকিয়ে থাকে, সে আমাকে বলে যে "এই, তুমি যে খাবারটা খাওয়াইছো এটা কি কোনো মানুষের খাবার?" আমি জানি না কেন এই কথাটা সে বলেছিল, সেই খাবারটার ভিতরে কি ছিল, কেন আমি সেই খাবারটা খাইছি। আমার কাছেও সেই খাবারটা ভাল লাগছিল, কিন্তু সেই কথাটা কেন বলছিল এখনো আমি সেটা বুঝতে পারি না, সেটা সেই জানে। যাই হোক,
আমি তাকে বলি, "কেন? আপনি তো আমার সাথেই খাবারটা গাড়িতে বসে খাইছেন। আমিও খেলাম।" কয়, "এটা কি কোনো মানুষের খাবার? এটা একটা জানোয়ারের খাবার।" যখনই ওই লোকটা ওই ধরনের কথাটা বলল, তখন আমার পেট মোড়ায় সঙ্গে সেখানেই বমি হতে থাকে। আর আমি এত ক্লান্ত হয়ে পড়ি যে আমার হাঁটা চলার বা কোনো কথা বলার কোনো কায়দায় আমার কাছে থাকে না। যাই হোক, আমি উনার দিকে তাকিয়েই আছি। তখন দেখি উনার চোখ লাল এবং চেহারাটা পুরা লাল হয়ে গেছে। তখন আবার তার ভাষায় যে কথাটা বলে, সে কথাটা বলে যে, "তুই যেখানে গাড়ি রেখেছিস সেখানে তো আমার বসার জায়গা। তুই সেখানে গাড়ি রেখে বসে আছিস কেন?" আমি কোনোই কথাই বলি না। কিন্তু আমি উনার চেহারার দিকে তাকিয়ে থেকে আমি কাঁদতে থাকি। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই ত্রিশাল থেকে আমি এই বউ আর বরকে নিয়ে মনে হয় ঢাকাতে আর ফিরে যেতে পারব না। আমার গাড়িসহ আমার লাশটা মনে হয় এই গাড়িতেই আমাকে কেউ নিয়ে যেতে পারবে। এরকম একটা অবস্থায় আমি খুব কান্না করতে থাকি যে কোনো কথা আমার মুখ দিয়ে বা কোনো শব্দ আমার গাল দিয়ে বেরোচ্ছিল না। আমি কেমন যেন একটা প্যারালাইসিস এর মানুষের মতন হয়ে গেছি। এরকম একটা অবস্থা আমার ভিতরে হতে থাকে। যাই হোক, আমি উনার দিকে তাকিয়ে থাকতে উনি দেখতে থাকি যে ঠিক উপরে উঠতে ১, ২, ১ ফুট ১.৫ ফুট উপরে উঠে গেল। আর উনি আস্তে ছোট হতে থাকে। উনি যখন ছোট হতে থাকে, এত সাইজে ছোট হয়ে যায় যে উনি ঠিক ১ ফুট একটা বাচ্চা মানুষ যতটুকু অতটুকুই। কিন্তু চেহারাটা থাকে পুরো একজন বড় মানুষের মতন বা বড় একটা মাথার মতন। কিন্তু চেহারাটা এমন অবস্থায় হয় যে একটা পুরা মানুষ বা পুরা মুখ এখন পুড়িয়ে দিয়েছে, এরকম ঝলসানো একটা যে মুখ সেরকম হয়ে যায়। আর চোখ দুটো লাল টকটকে, যে মনে হচ্ছিল যে চোখ দিয়ে রক্ত ঝরতেছে, সেই রক্ত আমার দিকে ছিটে আসতেছে। এরকম দেখে আমি কেমন করে যেন আমার গলা দিয়ে এত জোরে একটা চিৎকার বেরিয়ে আমি ঠিক ওই বাড়ির দিকে রওনা দিই। ওই বাড়ির দিকে রওনা দেওয়ার পরে যেটা হয়, ওই বাড়ির যে বিয়ে বাড়ির যে গেটের যে লাইটিং করা থাকে, ওই লাইটিং এর তারের সাথে আমি পেঁচিয়ে ওখানেই পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যেটা হয় যে ওই বিয়ে বাড়ির লোকজন আমাকে এসে ধরলে আমি সেন্স থাকে কিন্তু আমার কথা বলার কোনো অবস্থাই থাকে না। আমি কিছুই বলতে পারি না। উনারা আমাকে মাথায় পানি-টানি দেওয়ার পরে যে লোকটার বিয়ে হচ্ছিল সেই লোকটা এসে আমার কাছে বলে, "বশির ভাই, আপনার কি সমস্যা? কি হইছে?" তখন আমি বলি যে ওখানে ভীষণ একটা ভয় পেয়ে আমি দৌড় মেরে এসে এখানে পড়ে গেছি। সংক্ষেপে তাকে আমি কথাটা বলি। তখন সে আমাকে বলে যে, "ভাই, আপনাকে তো আসলে বলা হয়নি। বিয়েবাড়ির লোকজন বলল যে ড্রাইভারটা যেখানে আছে সেখানে পাশে একটা পুকুর। পুকুরের পাড়ে আছে শ্মশান, যেখানে মানুষ-টানুষ মারা গেলে সেখানে নিয়ে পোড়ায়।" এই কথা আমাকে বলেছিল। যাই হোক, আমাকে বলল যে, "ভাই, ঠিক আছে, আপনি এখানেই বসে থাকেন। যেহেতু কালকে হরতাল, আমরা একটু তাড়াহুড়ো করে বেরোবো। আপনার আর গাড়ির কাছে যাওয়ার দরকার নাই।" উনারা ঠিক তাড়াহুড়ো করে বেরোয় আসলো। বেরিয়ে এসে আমি গাড়ির কাছে যেয়ে দেখি কি আমার গাড়িটা যেভাবেই ছিল সেভাবেই আছে। কিছুই নেই। যাই হোক, আমি গাড়িটা স্টার্ট করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ পরই আমার শরীরে জ্বর আসে এবং বমি হতে থাকে। যাই হোক, আমি খামার বাড়িতে এসে নামাই দিয়ে আমার বাসা থেকে মোহাম্মদপুর ৪ তলার পাশে একটা বাসায় আমি সে বাসাতে চলে যাই। বাসাতে যাওয়ার পরে যেটা হয় যে বাসায় যারা থাকে, যারা আমার বন্ধুরা থাকে, তারা কেউ জিজ্ঞেস করে, "কি ব্যাপার? তুই গেলি ভালো মানুষ, আসলে অসুস্থ হয়ে তো ব্যাপারটা কি?" আমি তাদের কাছে কিছুই বলি না। জ্বরে বমিতে কয়েকদিন ভুগে ডাক্তার দেখানোর পরে আমি কিছুদিন পরে সুস্থ হই। এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা অসংখ্য এসএমএস পেয়েছি এর মাঝখানে। অনেক লম্বা একটা ঘটনা শুনলাম আমরা এবং আমাদেরকে দোয়েল হাসান এসএমএস করেছেন এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এসএমএসটি করেছেন। আ আমাদেরকে এসএমএস করেছেন আলামিন হক এবং আমাদেরকে এছাড়াও আজওয়া এসএমএস করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এবং তিনি বলছেন যে তার কাছে এই স্টোরিটা অসাম লেগেছে। কাউসার আমাদেরকে লিখেছেন কালকে এক্সাম, তারপরে ভূত আসলাম শুনছি। আমার মনে হয় যে এখন আপনার ঘুমিয়ে পড়াটা সবচাইতে বেশি জরুরি। আপনি পরেও শুনবেন হয়তো। পরের নেক্সট যে উইকে আমরা যে এপিসোডটা করব সেটা আপনি শুনতে পারেন। কিন্তু আজকে আপনার জন্য ঘুমানোটা খুব বেশি মঙ্গলজনক। টিজে তুহিন আমাদের এসএমএস করেছেন নরসিংদী থেকে। এসএমএস করেছেন আমাদের বিজয়, তিনি বসুন্ধরা থেকে। টিজে আমার লিখেছেন যে, "ভাই, এসএমএস পড়েন না কেন? এতক্ষণ ধরে তো গল্প হচ্ছিল।" তার মানে উনি গল্প বলছিলেন, তার মাঝখানে যদি আমি এসএমএস পড়তাম তাহলে দুটোর মধ্যে কোনটাই ভালো হতো না নিশ্চয়ই। বিশাল আমাদের এসএমএস করে বলছেন, "দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ অসম।" এছাড়া আমাদেরকে মৃদুল এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে সামি বাসাবো থেকে, লিখেছেন অসম স্টোরি ভাইয়া। আমাদেরকে সোহেল এসএমএস করেছেন হাতিপুল থেকে, লিখেছেন যে, "ভাইয়া, খুব ভয় পাচ্ছি।" ফিরোজ আমাদের ওয়াবদা খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে মেঘ বালুক। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। সেই এসএমএস গুলো পড়বো, তবে সবার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং তারপরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে 38 মিনিট। আমি রাসেল আতির সাথে, আমাদের সাথে রয়েছেন আজকের অতিথিরা। এসএমএস পড়ছিলাম। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে সামি এবং স্বাগতা তারা এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদের আরাফাত, এবং তিনি অনেক ভয় পাচ্ছেন জানিয়েছেন। সুজন হুসাইন আমাদের এসএমএস করেছেন। সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি নাইস, তিনি লিখেছেন। এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন তুহিন। আমাদেরকে মুক্তাগাছা থেকে হৃদয় এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে আরেকজন হৃদয়, এবং তিনি ভূত এফএমের নতুন ফ্রেন্ড জামালপুর থেকে তিনি এসএমএস করেছেন। ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি আমাদেরকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। রিমন আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে সাদিক, খুব ভালো লাগছে, খুলনা ক্যান্টনমেন্ট থেকে তিনি জানিয়েছেন। রাব্বি আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন হারুন সাভার থেকে। পুলক আমাদের এসএমএস করেছেন। সেকেন্ড ঘটনাটা তার কাছে অবশ্য ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন ঢাকা থেকে পূজা, এবং এবং তিনি বলছেন যে আমার এই সমস্ত স্বপ্ন দেখার সাহস নাই। আমাদেরকে মহসিনুল ইসলাম এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আসাদুল গাজীপুর থেকে। সেকেন্ড স্টোরিটা অসাম, তিনি জানিয়েছেন। সোহাগ ঈশ্বরী থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি খোরশেদ। এছাড়াও সুমন আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন মানিকে গাজীপুর থেকে। এছাড়াও শশী জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন। টিপু সারওয়ার আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ওয়াও অনেক ভালো লাগলো। সঞ্জয় আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন ডিজে প্রান্ত গাজীপুর থেকে। এছাড়াও সেলিম সিলেট থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বিজয় সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি কেউ ইমেল করতে চান আমাদের কাছে, তাহলে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি অথবা আপনার জানা সেরা ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান। ইমেইলের শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান আমরাই আপনার ঘটনাটা পড়ে শোনাবো। আপনি যদি দেশের বাইরে থাকেন, তাহলে সবচাইতে ভালো অপশন হচ্ছে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে ঘটনা যেতে চাচ্ছিলাম, কিন্তু সময় ঘড়ির কাঁটা বলছে যে 12:40 বেজে গেছে। মাঝখানে আরেকটা ব্রেক যেন না নিতে হয়। আমি আগে ভাগে আরেকটা ব্রেক নিয়ে নেই। এই আওয়ারে তাহলে আর কোনো ব্রেক লাগবে না। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Ordered by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছির সাথে। ঘড়িতে সময় রাত 12টা বেজে 44 মিনিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথিরা, এবং কোনো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথির কাছে। সঙ্গে আছেন আলিফ, এবং তার কাছে একটা ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ঘটনাগুলো। আমার ঘটনাটি যেটা এখন শেয়ার করব সেটি বাংলাদেশের বাইরের ঘটনা। ইন্দোনেশিয়ার জাকার্তার একটি ঘটনা শেয়ার করছি আজকে। তো আমার পরিচিত এক ছোট ভাইয়ের ঘটনা। তো ওর বাবা জাকার্তাতে অনেক দিন ধরেই থাকে। তো 2009 শেষের দিকে ও ইন্দোনেশিয়া চলে যায়। তো ইন্দোনেশিয়া যাবার পর তো অ্যাকচুয়ালি ওদের ওখানে একটা দুটো সুপার মার্ট আছে, একটা ওর বাবা চালাতো, একটা ও চালাতো। তো ওর রেসপন্সিবিলিটি ছিল বেরিতো নামে একটি জায়গা, সেখানে একটি দোকান তাকে চালাতে হতো। তো ভালো, অনেক বড় সুপার শপ, সবকিছুই পাওয়া যায়। তো ওর রেসপন্সিবিলিটি ছিল যে প্রতিদিন সকালবেলা ও দোকানটা খুলবে এবং রাতে বন্ধ করে বের হবে। তো ওর বাবা আরেকটি চালাতো। তো ঠিক 9টার দিকে ওকে দোকান খুলতে হতো, প্রতিদিনই দোকান খুলতো সে। তো যখন অ্যাডজাস্ট হয়ে গেল, ওর পুরোপুরি রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হলো। তো 9টার দিকে, মানে ঘটনা অনেকদিন ধরেই ঘটতো এরকম, কিন্তু ওর খেয়াল পড়ে হচ্ছে আপনার 2011 সালের লাস্টের দিকে। তো হঠাৎ করে দেখলো যে একজন লোক ওর দোকানে আসলো, এবং লোকটির ধরন এবং গঠন ঠিক এরকম যে মানে টুপি পরা, উনি মানে নামাজি একজন মানুষ, হাতে তাসবি। সে পুরো দোকানটা ঘুরছে, ঘুরে লাস্ট মোমেন্টে ওকে ফু দিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে।
তো এরকম ১ম দিন ওর কাছে তেমন একটি মানে অ্যাবনরমাল কিছু লাগেনি। পরের দিন যখন ঠিক একই ঘটনাটি ঘটলো, তো তখন ওর কাছে জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে মানে ও ডিফারেন্ট ভাবে নিল। কিন্তু ও কখনো জানার চেষ্টাও করেনি এবং জানতেও চায়নি যে ওকে কেন ওর দোকানে এরকম কেন ঘুরছে এবং লাস্ট মোমেন্টে কেন ওকে ফু দিয়ে চলে যাচ্ছে। তো এরকম প্রায় ১৫ থেকে ২০ দিন হয়। তো প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে। তো ওই দিনের পরে প্রায় ১ মাস পর ওর বাসায় একটি সমস্যা হয়। বাংলাদেশ থেকেই সমস্যাটা যায় ইন্দোনেশিয়া ইনভলভ হয়ে যায় বাবার সাথে এক রকমের ঝগড়াঝাটি করে সে বাসা থেকে বেরিয়ে পড়ে ঘটনার দিন। তো বেরিয়ে পড়ে দোকান ৯টার দিকে খুলে এবং যথারীতিভাবে উনি যেরকমভাবে আসছিলেন দোকানে এসে ঘুরে ঠিক ওকে ফু দিয়ে চলে যাচ্ছে। ঠিক একইভাবে ওই দিনও ওকে ফু দিয়ে চলে যাচ্ছে। এমন সময় ও খুব চটে যায় এবং চটে গিয়ে মানে যেটা বলি আমরা রাগ কন্ট্রোল না করতে পেরে ওনার সাথে খুব রাফ বিহেভ করে ওনাকে তাড়িয়ে দেয় দোকান থেকে। এবং উনি যখন বেরিয়ে যায় দোকান থেকে লোকটি ওর দিকে অপলক দৃষ্টিতে পিছনে মাথা ঘুরিয়ে তাকিয়েছিল। হয়তো উনি বুঝতে পারছিলেন না কেন ও এরকম করলো। লোকটি চলে যায় ওখান থেকে। ওইদিন সন্ধ্যা গড়িয়ে রাত আসে এবং দোকান বন্ধ হবার পর ওর কাছে মনে হচ্ছিল ও কাজটি ভালো করেনি এবং যে কাজটা করেছে সে তো রুড হওয়াটা উচিত হয়নি। লোকটা তো ওর কোনো ক্ষতি করেনি। তো ও বাসায় যায় এবং ওই দিন থেকে প্রায় ৩ দিন পর ওর দোকানে মানে ওই ২ দিন কিন্তু ওই লোকটি আর আসেনি এবং ৩ দিনের মাথায় ওকে অবাক করার মতো দোকান খোলার সাথে সাথে ও যখন অন্য কিছুতে বিজি হয়ে যাচ্ছে ও তখন হঠাৎ করে পিছনে চোখ পড়লো এবং পিছনে তাকিয়ে দেখে একজন মহিলা ওকে দূর থেকে দাঁড়িয়ে ডাকছে। মহিলার হাইটটা নর্মাল মানুষের মতো না, একটু লম্বা। ওর দোকান বলে যে আমার দোকানের তুলনায় মহিলাটা মনে হচ্ছে যে নর্মাল মানুষরা যেরকম চলাফেরা করে বা আমার দোকান থেকে জিনিসগুলো নিচ্ছে তাদের মতো না, তাদের থেকে সাধারণ থেকে অনেক লম্বা। এবং মহিলাটির কাছে ও যা ডাকছে যেহেতু ও যায়, প্রথমে মনে করে কাস্টমার, কিন্তু যখন ও কাছে যাচ্ছে তখন মহিলাটি মাথা নিচু করে ওর সামনে থেকে প্রস্থান করছে। ও জিনিসটা প্রথমে আহ বুঝে উঠতে পারেনি কেন এরকম করলো। কিন্তু আপনার সাথে যদি পরের দিন ঠিক একই ঘটনাটি ঘটে তখন আপনি চিন্তা করবেন না, জিনিসটা আসলে নর্মাল না। পরের দিনও ঠিক একইভাবে মহিলাটি এরকম ভাবে ওকে ডাকলো এবং ও যখন সামনে গেল তখন মহিলাটি প্রস্থান করলো। তৃতীয় দিন ঠিক একই ঘটনা ঘটলো এবং ও যখন বলল যে আপনি আমাকে এরকম করে কেন ডাকছেন, অনেকক্ষণ জিজ্ঞেস করবার পর মহিলাটি ওর দিকে তাকালো, একটু হাসি দিল এবং চলে গেল। ওর কাছে আর কোনো কিছুই নর্মাল লাগছে না। ওর কাছে যেটা মনে হচ্ছে যে না, এগুলি নর্মাল মানুষের সাথে ঘটছে না। আমি কি আসলে মানে কোনো কিছু দেখছি বা কিছু, নাকি এটা আমার ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। ওর দোকান বন্ধ করে ঠিক ওদিনই রাতের বেলা যখন বাসায় যাওয়ার পথে দোকান বন্ধ করে কিছু দূর এগোতেই ওর সামনে একজন লোক আসে। লোক ও যেভাবে আমাকে বলল যে ভাই আমি বলতে পারবো না লোকটার হাইট কতটুক, কিন্তু আমি দেখছি উনি অনেক লম্বা এবং ওনার হাত পা আমি দেখছি কিন্তু পাটা মাটিতে লাগানো দেখছি না এবং ওই হাতে তাসবিহ পড়ছে। প্রথমে একজন ছিল, ৫-১০ মিনিট পর আমার কাছে মনে হচ্ছে ৫-১০ মিনিট পর আরো ২ জন আসলো। এরকম কিছুক্ষণের মধ্যে আমার চারপাশে প্রায় ৩০-৩৫ জনের মতো লোক আমাকে ঘিরে রেখেছে। এখন আপনাকে যদি রাত ১০টার দিকে এরকম আপনি একজন একটা আপনি একটা স্ট্রাকচার দেখছেন যার মাটিতে পা লাগানো নেই এবং ৩০ জনের মতো তারা আপনার সামনে আছে, আপনি অবশ্যই ভয় পাবেন। আর ও তো বাকরুদ্ধ হয়ে যায়, হাত পা নাড়ানোর মতো কোনো অবস্থাই ওর ছিল না। হঠাৎ করে ও চিৎকার দিয়ে ওঠে, "হেই!" কারণ পেছন দিয়ে ওর বাবা ওকে ধরে। ও তাকিয়ে দেখে ওর বাবা এবং বলে, "এই তুই এখানে কি করছিস? তুই কি ঘড়ি দেখেছিস? রাত ১টা বাজে।" ও দোকান বন্ধ করে রাত ১০টায়। মানে এই ৩ ঘন্টা ওর কোনো খবর ছিল না। ও তখন ওর বাবাকে বাসায় যেতে যেতে বলে, "বাবা, তুমি কি আমার সাথে কাউকে দেখেছো?" তখন ওর বাবা বলে, "না, আমি তোকে কাউকে দেখিনি, বাট তুই মাথা উঁচু করে দাঁড়িয়েছিলি।" ও মোবাইল ফোন ওর পকেট থেকে বের করে দেখে রাত ১০টা হতেই এখন পর্যন্ত ওর বাবা ওকে প্রায় ৪০ বার ফোন দিয়েছে, অথচ ওর মোবাইল ফোনটা সাইলেন্ট না। জিনিসটা অবাক করার মতন। বাসায় আসে এবং এই ৩ দিনের মাথায় ওর বাবাকে একটি জরুরি কাজে বাংলাদেশে চলে আসতে হয়। তাহলে ওকে ২ টা দোকান চালাতে হচ্ছে। সকালে ও একটা দোকান দেখে এবং বিকালে আরেকটা দোকান দেখে। এরকম করে প্রায় ২ দিন যায়। তৃতীয় দিনের দিন ও যখন বাসায় ঘুমোতে যায়, ও একাই থাকে বাসায়। ১ম এ এরকম কথাবার্তা কাটাকাটি হয় যে আমি একা থাকতে পারবো না। কিন্তু ওর বাবা বলে যে, "তুই আগে থেকেছিস, এখন কেন থাকবি না?" তো এরকম এক্সকিউজ এ একটা প্রাপ্তবয়স্ক ছেলে কখনো এরকম ভাবে বলতে পারে না যে আমি থাকবো না। যাই হোক, লাস্ট মোমেন্টে ও থাকার জন্য রাজি হয় বাসায় এবং ওর বাবা যখন বাংলাদেশে চলে আসে, ওই চলে আসার প্রায় ৩ দিন পর
ও যখন রাতে ঘুমোয়, হঠাৎ করে রাতে ঘুম ভাঙে। তো শুয়েছিল নরমালি, ডান কাত হয়ে না বাম কাত হয়ে না, মাঝামাঝি শুয়েছিল। তো হঠাৎ করে গভীর রাতে ওর ঘুম ভাঙে এবং চোখ খুলতেই ওর সিলিং এর দিকে চোখ যায়। চোখ যেতেই দেখে ওর মতো একটা মানুষ সিলিং এ ঘুমিয়ে আছে। ও যেভাবে ঘুমিয়ে আছে ঠিক ওর মতোই মানুষ একটা সিলিং এ। এইটা দেখে ও দৌড়ে বাসা থেকে নিচে নেমে যায় এবং যায় ঠিক ফজরের আজানের পর। আমরা জানি ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, তো ওখানে আজান হয়। তো বাসায় ঢোকে। বাসায় ঢোকার পর দেখে যে কিছুই নাই, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ঘটনা হচ্ছে ওর যে রুমের ভিতরে দেয়ালে ছবি ছিল সেসব ছবির ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু ছবিতে কোনো মানুষ নেই। খুব অবাক হয়ে যায় ও। পাশের ওর বন্ধু আছে, বন্ধুকে ডেকে নিয়ে আসে, বলে দোস্ত দেখ এই সিচুয়েশন আমি আছি। কিন্তু ওর বন্ধু বলে কই তোর বাসায় তো সবকিছুই নর্মাল। ও ঘটনাটা খুলে বলতে চেয়েও বলতে পারলেন না। তো কি কাউকে কোনো কিছু শেয়ার না করে ঠিক নর্মালি যেভাবে জীবনযাপন করছিল ঠিক সেভাবে জীবনযাপন করতে লাগলো। লাইক ওই দিনের দিনটা ও যেভাবে পারছে সেভাবে কাটানোর চেষ্টা করছে, কিন্তু পরের দিন ঠিক একইভাবে ওকে সিলিং এ এরকম মানুষ দেখতে হলো, যেটা অবিকল ওর মতোই। ও দৌড়ে বাসার নিচে চলে যায় এবং একটা জিনিস ও ক্যাচ করতে পারে যে যখন ও ফজরের সময় ঢুকছে ঠিক তখনই জিনিসটা চলে যাচ্ছে, ক্যাচ করে ফেলে। তাহলে ও ঢোকার পরে ও জেনে যায় যে আমি আর কিছু দেখবো না, ও ঠিক ফজরের সময় ঢুকছে। এরকম করে করে 4-5 দিন পর হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর হয়তো ও ও মনে করছিল আমি সিলিং এ আবার কিছু একটা দেখবো, কিন্তু ঘুমটা ভাঙছে প্রতিদিনই ওই রকম রাত 2টা-3টার দিকে। ও কিচেন থেকে একটি সাউন্ড পেতে থাকে এবং সাউন্ডটা মনে হচ্ছে যে কেউ রান্না করছে। ও কিচেনে যায়। এখন আমার বাবা বা আপনাদের বাবা যদি কেউ সামনে দাঁড়িয়ে থাকে, আপনারা সবাই দেখলে দূর থেকে দেখেই বুঝতে পারবেন যে এটা আপনাদের পরিচিত কেউ। এবং ও ঠিক দেখে যে ওর বাবা রান্নাঘরে রান্না করছে। ও একটু জোরে চিৎকার দেয়, বাবা তুমি। কিন্তু যখন ওই যে সামনে ছিল সে যখন ওর দিকে তাকায় তখন দেখে যে এটা তোর বাবা না, কিন্তু বাবার মতো দেখতে। এটা দেখে ও আর কিছুক্ষণের মধ্যে মানে ওই জায়গায় 1 মিনিটও দেরি না করে সাথে সাথে নিচে নেমে যায় এবং ওই দিন আর ফজরের সময় ঢোকে না, ওই দিন ডিরেক্ট সকালে ঢোকে এবং ঢুকে বাংলাদেশে ফোন দেয় যে আমি থাকতে পারছি না, আমি কোনোভাবেই থাকতে পারছি না, আমাকে আমাকে কিছু একটা ডিস্টার্ব করছে, আমাকে আমি পারছি না। তো ওর বাবা তখন বলে ঠিক আছে, ওর বাবা একটা ফ্রেন্ড আছে তাকে ফোন দিয়ে বলে দিচ্ছে যে ওর সাথে যেন থাকার জন্য। ওর বাবা ঠিক তাই করে, ওনার একটা ফ্রেন্ডকে বলে দেয় যে তুমি তাহসিনের সাথে থাকো। তো ওই আঙ্কেল ওর সাথে থাকতে চলে আসে। ঘটনার দিনে চলে যাই। সেদিন রাতে ওর সাথে উনি ঘুমিয়েছিল। হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহসিনের। এবং তাহসিন বাম পাশে মানে আঙ্কেল শুয়েছিল আর ওর ছিল ডান পাশে খাটের। তো হোটেলে উঠে দেখে যে উনি নেই এবং একটা চিৎকারের সাউন্ডে ওর ঘুম ভাঙে অ্যাকচুয়ালি। তো ও যখন ড্রয়িং রুমের দিকে যায়, ড্রয়িং রুমের দিকে গিয়ে দেখে যে ওই লোকটি মাটিতে পড়ে আছে। ওনাকে ওর বুকে নেয় এবং ঢাকাতে থাকে যে আঙ্কেল কি হয়েছে, এবং চেক করতে থাকে বারবার হার্টবিট এবং পালস যে না সব ঠিক আছে, হয়তো সে সেন্স হারিয়ে ফেলেছে। ঠিক এমন সময় একটি লোকের সাথে ওর লোকটি ওর পেছনে চলে আসে এবং বুঝতে পারে আমার পেছনে কে আছে। তো ও যখন পেছনে তাকায় তখন দেখে যে সেই লোকটি যে লোকটির সাথে ও খুব রুড আচরণ করেছিল ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি কেন আসছো, কেন আমাকে এরকম ডিস্টার্ব করছো, আমি তো কোনো দোষ করিনি, আমি কি করেছি তোমার সাথে। আর এরকম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর সাথে কথা বলতে থাকে, কিন্তু ওই লোকটি কোনো কথা বলে না। লাস্ট মোমেন্টে বলে তুমি আমার সাথে রুড আচরণ করে ভালো করনি, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তখনও বলে যে হ্যাঁ আমি ভুল করেছি তোমার সাথে রুড আচরণ করে, এবং এরকম ভাবে ওর সাথে প্রায় আরো 2 ঘন্টা কথাবার্তা চালিয়ে যায় ফজরের পর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। এবং লাস্ট মোমেন্টে ওই লোকটি ওকে মাফ করে দেয়। মাফ করে দেওয়ার সময় বলে যে তুমি আর কখনো এরকম করবে না, এই বলে সে ওখান থেকে সে প্রস্থান করে। ঠিক ফজরের আজান দেওয়ার সাথে সাথেই উনি চলে যায় এবং যে আঙ্কেলটি ফ্লোরে পড়া ছিলেন তার হুঁশ আসে, এবং হুঁশ আসার সাথে সাথে সে সাথে সাথে ওখান থেকে খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি পারে প্রস্থান করার চেষ্টা করে এবং দৌড়িয়ে বাসা থেকে নিচে নেমে যায়। তো তাহসিন ওনার পিছনে পিছনে যায় এবং ওনাকে ধরার চেষ্টা করে আপনি কোথায় যাচ্ছেন, কি হয়েছে আমাকে বলেন আপনি। বলে না তোদের বাসাটা অনেক সমস্যা আছে, তোদের বাসাটা ভালো না। আমি যখন রাতের বেলা বাথরুম করার জন্য উঠি, বাথরুমে ঢোকার পর দেখি যে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মাথাটা আমি দেখতে পাচ্ছি না, মাথাটা সিলিং এর উপরে। এই দেখে আমি এক দৌড় দিয়ে তোদের ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে দেখি তোদের সোফায় প্রায় 10 জনের মতো বসে আছে আর মাটিতে বসে আছে আরো 20 থেকে 30 জন, সবাই তসবি পড়ছে। আমি এটা দেখে আর
মানে আমি আর কিছু কন্ট্রোল করতে পারিনি এবং সেন্স হারিয়ে ফেলি এবং এরপরে আমার আর কিছুই মনে নেই। তখনও বুঝতে পারে যে হয়তো এটাই একটা কারণ ছিল ওনাকে সেন্স লেস করবার পর যেন ওর সাথে ওই লোকটি কথা বলতে পারে। এরপরে ও জেনে গেছে যে ওই লোকটি ওকে মাফ করে দেয়, তারপরও এখনো ওর সমাজে মনে হয় যে ওই লোকটি আসে এবং দোকান যখন খোলে প্রায় সময় সেই লোকটিকে দেখে, কিন্তু এরকম ঝামেলা আর ওর সাথে ঘটেনি রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা আরো একটা ঘটনা শুনলাম, এর মাঝখানে আরো কিছু এসএমএস আমি দেখতে পাচ্ছি চলে এসছে। এমডি রিয়াদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ফেরদৌস, এছাড়াও তন্ময় আমাদের এসএমএস করেছেন এবং থার্ড ঘটনাটি তার কাছে ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আরো ভয়ঙ্কর কোনো ঘটনা তিনি শুনতে চান। আমাদেরকে এসএমএস করেছেন রাব্বানি। আচ্ছা, আসলে ভয়ঙ্কর ঘটনা আসলে ব্যাপারটা কি যে আরো ভয়ঙ্কর ঘটনা, এটা অনেকটা আতশবাজির মতো আরকি। দেখার পরে মনে হয় যে আরেকটু ভালো হলে ভালো হতো বা আরেকটু বেশিক্ষণ হলে ভালো হতো বা আরেকটু অন্যরকম হতে পারতো, এরকম আমার কাছে মনে হয় আরকি। হিয়া আনা সুইটি ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শফিক নেত্রকোনা থেকে। নীলা আমাদের এসএমএস করেছেন ডালিয়া এবং তিনি বলেন যে ভয়ে জমে আছি। খুলনা থেকে এসএমএস করেছেন রিদওয়ান আমাদের এসএমএস করেছেন। এসএমএসটা পড়তে হবে কিন্তু রাসেল ভাই, পড়ে ফেললাম। মহিউদ্দিন মুর্তজা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সাহাল, এসএমএস করেছেন আমাদেরকে মৌ, এছাড়াও জিহান আমাদের এসএমএস করেছেন তন্ময়, সাদি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে বিপ্লব উদ্দিন এসএমএস করেছেন প্রিন্স, এছাড়াও জেসি আমাদের এসএমএস করেছেন জসিম সিলেট থেকে, খুব সুন্দর ভাইয়া তাই লিখেছেন। কোরবান মাস্টার আমাদের এসএমএস করেছেন দ্য সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এটা তিনি লিখেছেন। আবির আমাদের এসএমএস করেছেন শহীদুল, এছাড়াও আনন্দ মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং সবসময় ভূতের এফএম এর মাঝখানে তার ভয় নাকি শোনা অফ করে দিতে হয়। ও তাহলে তো মুশকিল, তাহলে তো আমাদের আরেকটু ভয় কমিয়ে দেবো নাকি। সুমি সিং থেকে এসএমএস করেছেন থার্ড এসএমএস নয়, স্টোরি হবে এটা, আসলে স্টোরিটা সুন্দর তাই বোঝাতে চেয়েছেন তিনি। ফুর্তি আয়না আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে এবং তিনি হচ্ছে অনেক ভালো লাগছে। এছাড়াও প্রান্ত খন্দকার আমাদের এসএমএস করেছেন টঙ্গী বাজার থেকে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন ডিজে আমান আমাদেরকে, রাজভীর এসএমএস করেছেন ওয়ারি থেকে, এছাড়াও ওয়ালিদ এসএমএস করেছেন দাদিয়া এবং আমাদেরকে এসএমএস করেছেন রিফাত, এসএমএস করেছেন আমাদেরকে নাহিদুজ্জামান, এছাড়াও আবুল খান ডেমরা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের তুষার বোটবাজার থেকে, আমাদেরকে কৃষ্ণা এসএমএস করেছেন আমাদেরকে আব্দুল্লাহ টাঙ্গাইল থেকে, কবির খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এফ এম কাউসার এসএমএস করেছেন রকি ঢাকা থেকে, চার্লস রাসেল, আচ্ছা চার্লস আমাদের এসএমএস করেছেন আচ্ছা 3 বছর হয়ে গেল তার এসএমএস নাকি আমি পড়িনি, ও মাই গড। সাইম আমাদের এসএমএস করেছেন এস কে সুমন এসএমএস করেছেন আমাদেরকে, আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, তারপর আপনার ঘটনায় শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম বশির আলম, আমি এসেছি টুঙ্গি কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল। মূলত আমি একজন এখন পেশাজীবী ড্রাইভার, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটে আমার নড়াইলে নেডিখোলা গ্রাম। সেখান থেকে যাই আমি একটা কলেজে গানের অনুষ্ঠানে। সে অনুষ্ঠানে যে গান শুনতে যেখানে যাই, সে কলেজটার নাম হচ্ছে আপনার এই সরি নাম না বললেও চলবে বোধহয়, সমস্যা নাই। যাই হোক, বল্লারটুক কলেজে আমি একটা গান শুনতে যাই। কিন্তু আমার সাথে যারা যায় তারা সবাই থাকে আমার গ্রামের লোক। আমার সাথে আমার ছোট ভাই নাসির, সেও ছিল। যাই হোক, আমি ওখানে গান শুনতে যাওয়ার পরে যেটা হয় যে গান শুনে আসার পথে ভ্যানে, আমার ভ্যান থাকে বা আমি তখন ভ্যান চালাই, আমি সেই ভ্যানটা নিয়ে যাই। যারা আমার সাথে যায় তারাও থাকে, বা ওখান থেকে ফেরার পথে যারা থাকে গ্রামের তারাও ভ্যানে এসে ওঠে, বা আমার ছোট জন বলে তুই চালা এবং আমি বলি যে না তুই চালা। এরকম দুই ভাইয়ের মধ্যে ঠেলাঠেলির ভিতরে তখন আমাকে বলে যে ঠিক আছে, যদি তুই না চালাতে পারিস তাহলে তুই হাইটে আয়, আমি ভ্যানটা নিয়ে চলে যাব। যাই হোক, আমি ওটা চিন্তা ভাবনা করে আমি চিন্তা করি যে রাস্তাতে ঘুরে গেলে বাড়িতে তখন 10 থেকে 15 কিলোমিটার হবে, আর আমি যদি বিলের মাঝখান থেকে যাই তাহলে ঠিক 4 থেকে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে। আমি এটা চিন্তা ভাবনা করে ঠিক আমি রাস্তা থেকে বিলের মাঝখান দিয়ে নেমে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ঠিক বিলের মাঝামাঝি জায়গাটা আসলে আমি ঠিক মনের সুখে বা মনের দুঃখে একটা গান গেঁথে থাকি মনের ভিতরে গুনগুন করে। যাই হোক,
যে বিলির মাঝখান দিয়ে হাঁটছি, আমার সময়টা পার করতে হবে বা আমার ভয়টা আমার কাছ থেকে দূর করতে হবে যে মাঠের ভিতরে ঠিক আমি একা, দুদিকে আছে শুধু ধান পান, এগুলো ছাড়া আর কিছু না। আর আমি যে আলটা দিয়ে হাঁটছিলাম, যেটা জমির আল বলে, যেটা বলে ড্রেন বলে, ওটা ছিল ঠিক 10 ইঞ্চির থেকে 12 ইঞ্চি চওড়া। যাই হোক, কিছুক্ষণ পর পর আমার কাছে মনে হতো যেন আমার পিছন দিকেও হাঁটছে। আমি এটা চিন্তা ভাবনা করে আমি বারে বারেই পিছনে তাকাতাম, কিছুই দেখতে পেতাম না। কিছু দূর আসার পরে মনে হলো যে ঠিক এখন যেন আমার পিছে কেউ আছে। আমি পিছনে ঘুরে তাকাতে দেখি একজন মুরব্বী বয়সী লোক, চুলগুলো ছিল সাদা, দাড়ি ছিল কালো, যাক হাঁটছে। আমি তাকে উদ্দেশ্য করে বলি, কাকু আপনি কি উপার যাবেন? সেই উপারটা হচ্ছে যে বিলের মাঝখানের উপরে যে গ্রাম বা সোজা উপর পাশেই যে গ্রাম, এই গ্রামটাই থাকে। সে কোনো কথাই বলে না। তখন আবার বলি, কাকু আপনি কি গ্রামের উপারে যাবেন বা বিলের উপারে যাবেন? সে তখন কিছুই বলেন। আমি জিজ্ঞেস করি, ঠিক গ্রামের নামটা উল্লেখ করে, কাকু আপনি কি মূলদাড়ি যাবেন? তখন সে বলে, হ্যাঁ আমি মূলদাড়ি যাব। কিন্তু আওয়াজটা থেকে বিকট একটা খারাপ আওয়াজ, যে আওয়াজটা কোনো মানুষের মুখে এখন পর্যন্ত আমি শুনতে পাইনি। যাই হোক, সেই ওই কথা বললে আমি মনে করি যে মুরব্বী লোকটা তো কথার ভয়েসটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। এটা চিন্তা ভাবনা করে আমি হাঁটতে থাকি। আমার কাছে মনে হয় কিছু কিছু সময় বা কেন কেন যেন মনে হয় যে লোকটা আমার সাথে হাঁটতে হাঁটতে ঠিক আমার গার সাথে মিশে যাচ্ছে। আমি পিছে ফিরে তাকাতেই দেখি লোকটা ঠিক যতটুকু ফাঁকা ছিল ততটুকুই ফাঁকা আছে। এরকম 2-3 বার হওয়ার পরে আমি তাকে বলি, কাকু আপনি আমার সামনে দিয়ে হাঁটেন বা সামনে দিয়ে হাঁটেন। তখন কথা বলার সাথে সাথেই সে আমার সোজা বা আমার সামনে এসে আমার কাছে মনে হলো যে আমার শরীরের ভিতর দিয়ে ঢুকে পিছন দিয়ে ভিত হয়ে সে বেড়ে চলে গেল। আমি খুব আশ্চর্য হয়ে যাই, এটা কি হলো, যে উনি গেল কিভাবে? আমি দুদিকে তাকাতে থাকি, ধান পান আছে যেদিকে দুদিকে। আমি ডানে তাকাই, ধান আছে, ধান নড়ে না, বাদিকে ধান আছে, ধান নড়ে না। আমি চিন্তা করি যে আমাকে যদি ওভারটেক করে যেতে হয় তাহলে হয়তো আমার ধানের ভিতরে নামতে হবে, যেতে হবে। না হলে সে লোক ধানের ভিতর দিয়ে নেমে আমার সামনে যাবে। কিভাবে সে আগে গেল? এটা চিন্তা করে ভাবনা করি এবং আমার বুকের ভিতরে ভয় লাগে, খুব ভয় ধরে আমার ভিতরে। যাই হোক, আমি হাঁটতে থাকি ওনার পাশ কিছু দূর যাওয়ার পরে যখন ধানের জমিটা শেষ হয়ে গেল, তখন হয়ে যায় ফাঁকা জমি, যেগুলো হাল চাষ করে তুলে ডেলা মাটি থাকে সেইগুলার ভিতরে। তখন আমি যেটা দেখতে পাই, কিছুক্ষণ পরে উনি হাঁটছিল, ঠিক ওনার পাটা মাটিতে ছিল না। উনি ঠিক মাটি থেকে 5-7 ইঞ্চি উপর দিয়েই হাঁটছে, যেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পেয়ে ঠিক আমি দাঁড়িয়ে পড়ি। তখন ঠিক উনি সামনে থেকেও দাঁড়ায় পড়ে। দাঁড়ায় পড়ার পরে আমি জিজ্ঞেস করি, কাকু আমি যে দাঁড়াইছি আপনি বুঝলেন কিভাবে? তখন সে আমাকে বলে যে, তুমি যে দাঁড়াইছো আমি তোমার পায়ের আওয়াজে বুঝতে পারছি। কিন্তু আমি তার থেকে যতটুকু দূরত্বে ছিলাম ততটুকু পায়ের আওয়াজে বোঝার মতন কোনো কায়দাই ছিল না তার। যাই হোক, আমি সেটা চিন্তা ভাবনা করে আবার হাঁটলাম যে আমি যেখানে আছি বিলের মাঝখানে, সেখান থেকে বাঁদিকে যত দূরে গ্রাম, ডান দিকেও তত দূরে গ্রাম, পিছনে তত দূরে গ্রাম, যা আমি যেদিকে যাব সেদিকেও আমার তত দূরে গ্রাম। যাই হোক, আমি আমার সামনের দিকে আগানোই উচিত। আমি সেটা মনে করি তার সাথে ভয়ে ভয়ে বা ভয় মনে নিয়ে আমি তার সাথে হাঁটতে থাকি। এরকম একটা অবস্থায় আমি চিন্তা করি, যাই হোক দেখি উনার সাথে, উনার কাছে যেয়ে দেখি উনি আসলে কি জিনিস। আমি জোরে হাঁটতে থাকি। উনি যে যে মাপে হাঁটছিল বা যে ছোপ গতিতে হাঁটছিল তার থেকে গতি বাড়িয়ে ওনার দিকে হাঁটতে থাকি। কিন্তু আমি কেনই যেন উনার পিছে যেতে পারি না। যতটুকুই ফাঁকা আছি ততটুকুই ফাঁকা সবসময় থাকি, যত জোরে হাঁটি। যাই হোক, উনার কাছে যখন আমি না যেতে পারি আবার আমি দাঁড়ায় পড়ি। দাঁড়ায় পড়ার পরে উনি দাঁড়ায় পড়ে। তখন আমাকে বলে যে, দাঁড়াইলে কেন? আমি বলছি, কাকু আমার খুব ভয় ভয় লাগছে, আপনি আমার পাশ দিয়ে হাঁটেন। হ্যাঁ, তাহলে আমার ভয়টা একটু দূর হবে। আমি এটা চিন্তা ভাবনা করে কাকুকে এই কথাটা বললে বলে যে, ঠিক আছে আমার পাশে আসো। ঠিক উনি আমার বাঁ দিকে থাকে। যখন আমি উনার কাছে যে হাঁটতে থাকি, আমার মনের ভিতরে একটা চিন্তা থাকে যে দেখি উনার গার সাথে টাচ লাগাই, দেখি আসলে ঘটনা সত্যি কি মিথ্যা। এটা যাচাই করার জন্য আমি টাচ লাগাবো। তা এই যেভাবে টাচ লাগাবো, আমি যতই উনার বাদিকে, আমার বাদিকে সরি, উনি ততই যেন আমার কাছে মনে হয় বাদিকে সরে যাচ্ছে এমনিতেই। কিন্তু আমি যেভাবে টাচ করার উদ্দেশ্য করি সেটা হচ্ছে, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে বা একটা বকটা ছেলে হাঁটে আসতেছে, সে হুচুট খেয়ে পড়ে ইচ্ছা করে তার গার সাথে যেভাবে টাচ লাগে, আমি ঠিক ওইভাবে তার গার সাথে টাচ লাগানোর জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি যদি তার গার উপরে পড়ি তাহলে আমার মাথাটা ঠিক তার বুকের পাশে লাগবে বা কোমরে লাগবে বা মাথায় লাগবে। আমি সেরকম করে ঠিক লাফ দিয়ে তার গার উপরে পড়ি, যে দেখি তার শরীরের সাথে আমার শরীরটা টাচ হয় কিনা। আমি যখনই লাফ দিই, লাফ দেওয়ার পরে মনে হলো যে তার ঠিক ডান পাশের কোমর দিয়ে আমার মাথাটা ভিত হয়ে আমি ওই পাশে উল্টে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে যেটা দেখলাম, যে দেখি উনি আমার ঠিক ডান দিকে এসে আমার পার কাছে দাঁড়াইছে, আমার দিকে ঠিক বড় চোখ করে তাক। আমি প্রচন্ড ভয়ে উঠে আর খাড়া হয়ে দাঁড়াতে পারি না বা দাঁড়াতে পারি না।
তখন যেটা হয় দেখি আমার পা কেটে বা পা কেটে যে মাটি টেলা মাটিগুলো শুকনা থাকে ওতে পা কেটে রক্ত পড়তেছে, কিন্তু সেই রক্তগুলো মাটিতে পড়তেছিল, কিন্তু সেই মাটিতে যে রক্ত আছে সেরকম কোনো দাগ তাতে হচ্ছিল না, বা সেই দাগটা তখনই মুছে যাচ্ছে। আমি যেটা করি, আমার বাম হাত দিয়ে সেই রক্তটা এনে আমি আর চোখের কাছে নিয়ে দেখতে লাগি যে আসলে রক্তটা যাচ্ছে কোথায়। যখনই আমি ওটা দেখতে লাগি, যে দেখি একটা পেট্রোল তেল বা একটা অকটেল তেল হাতে ধরে কাছে আনলে আস্তে আস্তে যেভাবে শুকিয়ে যায় সেইভাবে শুকিয়ে যাচ্ছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, প্রচন্ড ভয় পেয়ে ঠিক সেখানে দাঁড়ায় থাকি। উনি ঠিক আমার কাছ থেকে হেঁটে কিছু দূর সামনে চলে যায়। যাওয়ার পরে যেটা হয়, আমি রাস্তার কাছাকাছি আসলে, যে রাস্তাটাতে আমাকে উঠতে হবে সেই রাস্তার কাছাকাছি আসলে থাকে একটা মাছের ঘের বা মাছের খামার যেটাকে বলা হয়। সেইটা থেকে কিছু দূর দূরে থাকতে আমি যেটা দেখতে পাই, ওই লোকটা বা ওই মুরব্বিটা ঠিক ওই মাছের ঘেরের পাড়ে উঠে গেল। মাছের ঘেরের পাড়ে থাকে আছে আম গাছ, জাম গাছ, আম গাছ, বাবলা গাছ এবং কলা গাছ। ঠিক উনি যেখানে উঠে গেল, উনার মাথার উপরে ছিল বড় একটা বাবলা গাছ। যে বাবলা গাছের যে ডালটা উনি ধরেছিল, সে ডালটা ছিল এতটুকুই মোটা, যে ডালটা ঠিক 10-15 ইঞ্চি মোটা, যে ডালটা আমার মতো লোকের 10 জনের বা 15 জনের ডালটা নিচে টেনে নামানো সম্ভব হয় না বা হবে না। সেটা উনি একাই কেমন যেন টেনে ধরে নামাচ্ছে এবং ডালের সাথে উপরে উঠে চলে যাচ্ছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ওখানে দাঁড়ায় থাকি। আমার কাছে মনে হয় যে আমার মনে হয় আজকে বাড়ি যাওয়া হবে না, বা আমার ছোট ভাই আমাকে ভ্যানে না নিয়ে কেন যেন রাগ করে রেখে গেল। আমার লাশটা মনে হয় সকালবেলা এখান থেকে নিয়ে যেতে হবে মরা অবস্থায়। আমি এটা মনে করে আমি ঠিক কাঁদতে থাকি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখি গাছটা ঠিক নীরব আছে, গাছটা শান্ত আছে, গাছটার পরে সেই লোকটা নেই। আমি চিন্তা করি এই একটা সুযোগ দৌড় মেরে চলে যাওয়ার গাছের নিচে দিয়ে, কিন্তু আমি যেখান দিয়ে যাচ্ছি ওইখান দিয়ে যাওয়া ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। আমি ওই গাছের নিচে দিয়ে যাওয়ার সময় যখন দৌড় মেরে চলে যেতে যাই, তখন মনে হয় যে আমাকে পিছন দিয়ে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি সামনে উবুড় হয়ে পড়ে যাই, বা সামনের দিকে আমি পড়ে যাই। পড়ে পিছন দিকে তাকাই দেখি ঠিক ওই লোকটাই আছে, কিন্তু সেই লোকটার থাকে একটা মুখ বা এক চেহারা, থাকে না কোনো বডি, থাকে না কোনো হাত, থাকে না কোনো পা। আমি এটা দেখে ভীষণ ভয় পেয়ে ওখানে আত্মহারা মতন হয়ে যায়। হওয়ার পরে যেটা হয় যে আমাকে উনি হাত পে না পা দিয়ে কি দিয়ে ধরে উনি ওই ডালটা টেনে ডালের সাথে বাঁধিয়ে আমাকে ছেড়ে দেয়। ডালটা যখন স্প্রিং করে উপরের দিকে উঠে যায়, তখন আমি নিচে ধাপ করে পড়ি। পড়ার পরে ওরে মা বলে একটা চিৎকার মারে। সেই চিৎকারটা আমি আমি মারার পরে ঘেরের পাড়ে, মাছের খামারের পাড়ে যে প্রহরী ছিল, প্রহরীর নামটা ছিল আলিম, ওনার লাইটে দেখতে লাগে যে আশেপাশে আসলে কি চিৎকার মারলো। তখন আমাকে দেখে, আমাকে দেখে ওনার লাইটের আলোতে যে আমি ওখানে পড়ে আছি। পড়ে আসার পরে যেটা হয়, উনি ঠিক মাদ্রাসার কিছু লোকজন পেশে থাকে মেন রোড, নড়াইল, ঢাকা নড়াইল হাইওয়ে রোড। সেই রোড দিয়ে যে গাড়ি যাওয়া আসা করে তার পাশেই থাকে একটা মাদ্রাসা, যে মাদ্রাসা হাফেজি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা বলা হয়, যেখানে ছাত্র থাকে বা যেখানে ছাত্র পড়ালেখা করে। সেখান থেকে কিছু ছাত্র ডেকে আমাকে নিয়ে মাথায় পানি দেওয়ার পরে আমাকে ঘটনা বলে, আপনি কি ব্যাপার, আপনাকে মারছে কে, আপনার থুতমায় কাটা বা আপনার পায়ে কাটা, আপনার মাথায় কাটা, কি ব্যাপার, আপনার কে মারছে? তখন আমি তার কাছে জিজ্ঞেস করি যে আমাকে যখন পাইছেন তখন কি আমি শুধু একাই ছিলাম, আর কেউ ছিল না আমার সাথে? তখন বলে না, আপনাকে শুধু একাই পাইছি। তখন আমি যেটা বলি যে আহ, আমি আমার সাথে কি আর কেউ ছিল, বা আমার কাছে আর কি ছিল, বা কিছু কি দেখতে পাইছেন? তখন সে বলে না, কিছুই দেখতে পাইনি, শুধু আপনার ওই চিৎকারটা শুনে আমি লাইট মেরে দেখি আপনি পড়ে আছেন। তারপরে যেটা হয়, উনি ওনার গামছাটা, ওনার ওখান থেকে গামছা নিয়ে আমাকে পরায় দেয় এবং আমার গার যত পোশাক ছিল, জামা গেঞ্জি এবং লুঙ্গি, সবগুলো ছিঁড়ে উড়ে যায়, যেগুলো পরার মতন কোনো অবস্থা ছিল না। তখন আমি তাকে, সে আমার কাছে জিজ্ঞেস করে ঘটনাটা কি। তখন আমি তাকে ঘটনা খুলে বলি যে ভাই এই ব্যাপার। তখন সে আমাকে বলে যে ভাই, তাহলে তো এই কারণ, আমার মাছের ঘিরের যে চিংড়ি মাছ, সে মাছটা প্রতি রাতে খেয়ে যায়, খেয়ে মাথাটা ঘিরের পাড়ে পাওয়া যায় কিন্তু মাছটা পাওয়া যায় না, কৃষি খায়। মালিকের কাছে আমি এটা জবাব দিতে পারি না, কিন্তু এখন তো আপনার ঘটনা শুনে আমি তো আর এই ঘিরে বা ঘিরে পোয়াত দিতে বা ঘের প্রহরী হিসেবে আর থাকতে পারবো না। আমার সাথে যদি আর কেউ থাকে তাহলে আমি এখানে থাকতে পারবো। যাই হোক, ওই মাদ্রাসার ছাত্র বা উনি ওনার কাছে আমাকে রেখে দিয়ে সকালবেলা বাড়িতে যখন পাঠায়, বাড়িতে মা মনে করে যে খুব মারামারি করে তাই আসছে, এটা মা মনে করে। কিন্তু আমি আমার আব্বাকে ঘটনা খুলে বলি, খুলে বলার পরে আমাদের গ্রামের
হাফেজ নাম করে একজন লোক, তার নাম থাকে হাফেজ মহিউদ্দিন, তার কাছ থেকে কিছু পানি পড়া এনে দেয়। এনে দেওয়ার পরে আর আমাকে উনি ডাক্তারের কাছে পাঠায়। যে ডাক্তারের নাম আছে স্বপন ডাক্তার, হিন্দু ডাক্তার ছিল, তার কাছে পাঠায় যে তার কাছে যায় তোর এই জায়গা দিয়ে চিকিৎসা করে আয় বা ওষুধ নিয়ে আয়। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আমি সবাইকে জানাতেও চাই যে উনি যখন এসেছিলেন এই ঘটনা বলার সময় আমরা যারা ছিলাম, আমরা আজকের যে সমস্ত অতিথি তারা সবাই একসঙ্গে শুনছিলাম, তখন আপনি আপনার পায়ের কিছু দাগ দেখিয়েছিলেন হ্যাঁ, সেই হ্যাঁ, দিনের হ্যাঁ। ঘটনায়, বা আপনি যে আহত হয়েছিলেন জি, পায়ের এবং থুতনিতে আপনার দাগ জি, দেখেছি, এবং আপনি বললেন সমস্ত শরীরেই কিছু কাটা দাগ আছে। জি, জি, আপনি আরেকটা জিনিস বলছিলেন যে আপনি আমাকে একটু আগে, আমরা যখন বিজ্ঞাপন বিরতিতে ছিলাম তখন আপনি আমাকে আরো কিছু কথা বলছিলেন যে এই ঘটনাগুলো ঠিক একইভাবে আপনার সাথে ঘটেছে এবং আপনি এই ঘটনাগুলো কেউ বিশ্বাস করুক আর না করুক আপনি মিথ্যা বলছেন না, এরকম একটা কথা আপনি জি, জি, বলছিলেন। জি। জি, মানে আপনি কি বলছেন একটু বলেন, সবাইকে শুনুক সবাই একটু। যে আমার সাথে যে ঘটনা ৩টা ঘটেছে তার বিরুদ্ধে ২টাই বলছি। যে ২টা না ছিল আমার সবচেয়ে ভয়ানক ঘটনা, যে ঘটনা আমার সাথে ঘটেছে। যাই হোক, আমি সবাই মনে করে এখানে যারা লিসনার্সরা মেসেজ পাঠায় তখন রাসেল ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, রাসেল ভাই এই ঘটনার কতটুকু সত্য বলে মনে করেন? তখন রাসেল ভাই বলে, লিসনারদের দলে ভূতে প্রেম। আমিও এখনো তাদের দলে। কিন্তু আমার ঘটনা কতটুকু সত্য সেটা জানাবেন লিসনার্সরা। এবং আমি মনে করি যে আমার ঘটনা সম্পূর্ণ সত্য, এবং আমি যে ঘটনাটা বলেছি এই ঘটনাটা, এবং আমার মা, আব্বা প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত ছিল এবং প্রত্যেকটা ঘটনা জানতো। কিন্তু ময়মনসিংহে যে ঘটনা ঘটেছিল এই ঘটনা আমার মা বাবা এখনো জানে না। এই বলতে চাচ্ছিলাম আমি। ওকে, তো আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে, সেই এসএমএস গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে রাফি কক্সবাজার থেকে এসএমএস করেছেন এবং তার কাছে ভালো লাগছে। রবিন আমাদের এসএমএস করেছেন জুরাইন থেকে। আশিক হাসান আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন, আচ্ছা আশিক হাসানের অবশ্য ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন। মাসুদ খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন অনামিকা ময়মনসিং থেকে, খুব ভয় পেয়েছেন তিনি। আমাদেরকে কামরুল এসএমএস করেছেন আজিমপুর থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন তুষার ময়মনসিং থেকে। শাওন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শিহাব। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন বখতিয়ার রাজশাহী থেকে এবং তিনি বলছেন স্টোরিটা চমৎকার। লিংকন খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন স্টোরিটা স্টোরির জন্মটা সুন্দর, আমি ঠিক বুঝলাম না। সেলিম আহমেদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জিহাদ। এসএমএস করেছেন আমাদেরকে অ্যাঞ্জেলা। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে ফিরোজ, নাহিদ, নাজমুল গাজীপুর থেকে। আফসানা আমাদের এসএমএস করেছেন, অনেক ভালো লাগলো। অর্পি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও নাজমা খান, ফার্স্ট স্টোরিটা আমার তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মমিন আমাদের এসএমএস করেছেন, মমিন, সাজু, ইসরাফেল, রামপুরা বউবাজার থেকে। এছাড়া আমাদের হাবিব এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস, আচ্ছা তিনি বলছেন যে তিনি এখনো প্রথম যে ঘটনা সেটার কথাই বলছেন যে এটা কোনো ব্যাপারই না, এরকম স্বপ্ন আমিও দেখি। ওকে, আপনার স্বপ্ন যদি আপনার জানাতে ইচ্ছা করে আমাদেরকে ডেফিনেটলি আপনি জানাতে পারেন। কিন্তু ডিজে আতাহার আমাদের এসএমএস করেছেন নাসিরুদ্দিন হেলাল। এছাড়া অর্ণব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জায়ের সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি চান আমাদের কাছে ইমেইল করে ঘটনা পাঠাবেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সবচাইতে ভয়ের ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনার ঘটনাটি সরাসরি আপনি রেকর্ড করে পাঠাতে পারেন এবং ঘটনা যারা ইমেইলের মাধ্যমে পাঠাচ্ছেন, লিখে পাঠাচ্ছেন যারা, তাদেরকে বলবো যে দয়া করে শুরুতেই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। আর সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডে যদি কেউ মিস করে ফেলেন আনফরচুনেটলি, তাহলে আপনাকে অবশ্যই এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা পুনরায় শুনছেন সেটা আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। অ্যান্ড নাও আপনি চাইলেই ভূত এফএমের যে কলার টিউনটা আছে, সেই টিউনটা আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। শুধু আপনাকে জানতে হবে এর কোড নাম্বারটি, and the code number is 92125। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সুইটি, স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এসএমএসটি সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস,
এই টিউনটা আপনার হয়ে যাবে। যাবো আলিফের ঘটনায়, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে আমাকে। ফিরে আসছি একটু পরে। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত ১টা বেজে ১৯ মিনিট। আমি রাসেল আতির সাথে, এবং আজকের অতিথিরা আমার সাথে রয়েছেন। চলুন শুনে আসি সরাসরি, কথা না বাড়িয়ে, আলিফের ঘটনা। আলিফ। লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। রিয়াদ ভাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার সেকেন্ড ঘটনা। সেকেন্ড ঘটনাটি আপনার খুলনা জেলায়, খুলনা শহরের ঘটনা। এক আঙ্কেল আমার সাথে শেয়ার করেন। আজ থেকে প্রায় 15 বছর আগে সবাইকে নিয়ে যাই। সেদিন আপনার গরমের মধ্যে আর কি। তো আঙ্কেলের রেগুলার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। তো শুরুতে বলে দিই, তার বাসা হচ্ছে শহরে আলমডাঙ্গা জায়গায়, একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এখন যেখানে আর কি রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে ছিল। তো সেখানে ভাড়া থাকতে যায়। তো ওই বাড়িটা দোতলা ছিল এবং আশেপাশে প্রায় ১০০-২০০ গজও কোনো বাড়ি ছিল না আর কি। একটু সামনে টিনের বাড়ি ছিল। তো ওই বাড়ির দোতলায় আর কি উনি থাকতেন সপরিবারে। ওনার একটি মেয়ে ছিল, ওয়াইফ ছিল, আর একটি কাজের মেয়ে ছিল। তো পুরো বাড়িটা রাসেল ভাই প্রায় ৩,০০০ স্কোয়ার ফিটের উপরে হবে। তো অনেকগুলো বেডরুম। তো একটা বেডরুম থেকে আরেকটা বেডরুমের ডিস্টেন্স অনেক বড়। তো ওনার যে মানে মাস্টার বেড যেখানে উনি থাকতেন। তো ঘটনার দিনে আসি। সেদিন আপনার তাহাজ্জুদের জন্য মানে ফজরের আজানের ১ ঘন্টা আগে তিনি উঠেন সবসময় তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য। তো তাহাজ্জুদ নামাজ পড়বার সময় সে উঠে বিছানায় কিছুক্ষণ টাইম ওয়েস্ট করে ঘুমটাকে কাটানোর জন্য। তো সেই ঘুমটা কাটানো অবস্থায় তার কানের মধ্যে একটি সাউন্ড ভেসে আসে, একটি বাচ্চা কান্না করছে। এখন আপনার বাসায় যদি পাশের রুম থেকে কোনো শব্দ আসে, বা আপনি আপনার রুমের ডিসটেন্সটা বুঝবেন যে এটা আমার রুম থেকেই বা আমার ফ্ল্যাট থেকেই আসছে বা পাশের বাড়ি থেকে, সেটা আপনার ধারণার মধ্যে আর কি। তো উনি ভাবলেন যে এটা আমার বাসার থেকেই আসছে। তো উনি চিন্তা করলো, তো দাঁড়ালো এবং দেখলো যে এখনো মানে স্পষ্ট সাউন্ডটা তার কানে ভেসে আসছে। তখন তার ঘুম চোখে নেই। সে দেখলো তার মেয়ের রুম, যে রুমটা, সেই রুমটার পাশের রুম থেকে কান্নাটা ভেসে আসছে। সে ওই রুমে যায় এবং ওই রুমে যাওয়ার পরে দেখে যে না, কোনো কান্না এই রুম থেকে না, পাশের রুম থেকে, মানে তার মেয়ের রুম থেকে আসছে। তো কৌতূহল বশত সে তার মেয়ের রুমটা নক করে এবং নক করবার পর তার মেয়ে অনেকক্ষণ পর দরজা খুলে এবং দেখে যে মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল। বললো যে কিরে মা, তোর রুম থেকে কোনো কান্নার সাউন্ড পাচ্ছিস তুই বা কিছু? আমি পাচ্ছিলাম। বলে, না তো বাবা। বলে, আচ্ছা ঠিক আছে, ঘুমা। এই বলে সে তাহাজ্জুদ নামাজ শেষ করে। এর পরের দিন ঠিক একই অবস্থায় তাকে এরকম একটি সাউন্ড তাকে শুনতে হয়। ঘুম থেকে উঠবার পর যখন সে অজু করে আপনার মানে বাথরুম থেকে বেরিয়ে এসছে, তখনই তার কানে ভেসে আসে এই সাউন্ডটা, বাচ্চা কাঁদছে তার বাসায়। সে তার মেয়ের পাশের রুমে যায়। ঠিক অবিকল ভাবে ওই রুমে ঢোকার পরে কান্নাটা সে শুনতে পায় তার মেয়ের রুম থেকে আসছে। সে এবার ভালো করে চেক করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফজরের আগ দিয়ে, এবং ভালো করে চেক করে দেখে যে না, এখানে কোনো এভিডেন্সই নেই, এরকম কোনো আসার মানে সম্ভবই না। এরপরে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ে। এরকম ২-৩ দিন যাবার পর তার কাছে জিনিসগুলো আর নর্মাল লাগতে থাকে না। তার ১ সপ্তাহ পরে সে আবারও একই জিনিস ফিল করে, এবার একটু ভিন্নভাবে। যেমন বাচ্চাটা কান্না করছে তার মানে ডাইনিং স্পেস থেকে। সে ওখানে যায় এবং কাউকে দেখে না। পুরা বাড়ির লাইট জ্বালায় এবং অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে আসলে কান্নাটা কোথা থেকে আসছে। সে বারান্দা পর্যন্ত যায় যে আসলে বাসার শব্দটা কি পাশের বাসা থেকে আসছে। কিন্তু সে একটা জিনিস কানেক্ট করবার চেষ্টা করে যে এই শব্দটা তার আসছে প্রতিদিন রাতে একই সময়ে, যখন সে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য ওঠে। পরের দিন ঠিক একইভাবে একটা বাচ্চার কান্নার সাউন্ড আসছে এবং সে এবার পাচ্ছে ড্রয়িং রুম থেকে। ড্রয়িং রুমে যাবার পরে সে দেখে কোনো বাচ্চা নেই এবং কোনো কিছুই নেই। সাউন্ডটা ভ্যানিশড। এবং সে এরকম ভাবে আরো ২-৩ দিন যায় এবং ২-৩ দিন যাওয়ার পরে লাস্ট দিন, এটা হচ্ছে আপনার প্রায় ওই দিন থেকে প্রায় ১-২ মাস পরে, রমজানের আগ দিয়ে তার মানে শবে বরাতের আগ দিয়ে তার এই ঘটনাটা তার সম্মুখীন করতে হয়। সে ঘুম থেকে ওঠে, অজু করে এবং অজু করবার পর এরকম একটা বাচ্চার সাউন্ড আসে, কিন্তু ওই সময় বাচ্চাটা মানে হাসাহাসি করছে এরকম কিছু একটা। সে তার আপনার ইয়াতে যায়, ওটাকে ডাইনিং স্পেসে যায় এবং খাবার টেবিলের উপরে একটা বাচ্চা দেখতে পায়। বাচ্চাটার কাছে যায় এবং গিয়ে দেখে যে তার যে মেয়েটা আছে, সেই মেয়েটা ছোটবেলায় যেরকম ছিল ঠিক সেরকম একটা বাচ্চা তার মানে বেডের উপরে, মানে ইয়াতের উপরে বসে আছে, টেবিলের উপরে বসে আছে। সে এক দৌড়ে তার রুমে যায় এবং তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং জাগিয়ে তুলে ওয়াইফকে ডেকে নিয়ে আসে ডাইনিং স্পেসে এবং দেখে কেউ নেই।
তো হয়তো মনে করছে এটা তার হ্যালুসিনেশন বা কিছু। এটা কি হ্যালুসিনেশন তো হওয়ার কথা না, কারণ এত বয়স্ক একজন মানুষ, তার বয়স তখন 45, তার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো এরকম হওয়ার কথা না। তো সে তার ওয়াইফের মানে থ্রুতে একজন হুজুরের কাছে যায় এবং তার কাছ থেকে কিছু উপদেশ পায়। উপদেশ পাওয়ার পর প্রায় 1 সপ্তাহ তিনি এই কোর্সগুলো কমপ্লিট করবার 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের মধ্যে কোনো কিছু দেখেনি। 1 সপ্তাহ পরে সে আবারও ঠিক একই জিনিসগুলোর সম্মুখীন হয়। সে ঘুম থেকে উঠে এবং উঠার পরে তার রুমের ভেতরে একটি স্টোর রুম আছে, ওই যে ছোট ছোট জায়গা থাকে রাসেল ভাই, সেসব জায়গাগুলো থেকে সে এরকম একটা বাচ্চার সাউন্ড পাচ্ছে। তো সে রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে ঝুল ঝাড়ু আছে যেগুলো দিয়ে উপরে ঝুল পরিষ্কার করে, সেটা দিয়ে বাড়ি দেয় স্টোর রুমে। কিন্তু সাউন্ড ক্রমা মানে আসতেই থাকে বাচ্চার কান্নার সাউন্ড আসতেই থাকে। ওই মুহূর্তে আরেকটি বাচ্চা কান্না করছে তার ড্রয়িং রুমে। সে সাথে সাথে ড্রয়িং রুমে যায়, কিন্তু কাউকে কিছু দেখে না। এই জিনিসগুলো অবিরত হতেই থাকে তার সাথে 3-4 দিন ধরে, এবং সে প্রতিদিনই প্রচন্ড মানে ভয়ে মানে ভীত সন্ত্রস্ত অবস্থা থাকতে থাকে। কিন্তু এই ঝামেলাগুলো ওনাদের ফ্যামিলির কারোর সাথে ঘটতে থাকে না। লাইক ওনার ওয়াইফ এগুলি কিছু মানে ফিল করে না, ওনার মেয়েও ফিল করে না। তো যেটা হচ্ছে যে শবে বরাতের ঘটনায় চলে যাই। তার কিছুদিন পর শবে বরাত ছিল। তো শবে বরাতের দিন আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজনদের কবরস্থানে কবর জিয়ারত করতে যাই, এবং উনিও ব্যতিক্রম না, উনিও যায় কবর জিয়ারত করতে। ওনার ছোট ভাইয়ের কবর খুলনাতেই। তো ওই দিন কবরস্থানে অনেক মানুষ জিয়ারত করতে গেছে। তো ওনার ভাইয়ের কবরটা ছিল ওই কবরস্থানের সবচেয়ে কোনায়। তো এটা পারিবারিক গোরস্থান এবং ওখানে অনেকেই আসে এলাকার লোকজন। তো উনি যখন ওনার ভাইয়ের কবরের সামনে যায়, যেটা হয়তো অবিশ্বাস লাগতে হতেও পারে বা কিছু, উনি আমাকে যেটা বললেন যে এটা আমার মানে নিজের চোখে দেখা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি এভাবে মানে দেখবো কখনো কোনো কিছু, মানে আমি এভাবে ইমোশনালি বিপর্যস্ত হয়ে পড়বো এটা কখনো চিন্তা করতে পারিনি। তো উনি ওনার ভাইয়ের কবরের সামনে যায় এবং কবরের সামনে যাওয়ার পরে দেখে যে একটা লোক সাদা কাপড় পরা একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে কবরের পাশে। বসে মাথা নিচু করে চুপ করে বসে আছে। মনে হচ্ছে কেমন একটা অসহায় মানুষ বসে আছে এই জায়গায়। সে যখন ভালো করে লক্ষ্য করবার পর দেখে এটা ওনার ভাই, যে মৃত ভাইয়ের কবরস্থানে কবর জিয়ারত করতে এসছে তিনি, তার ভাই, এবং কোলে যে বাচ্চাটি, সেই বাচ্চাটি হচ্ছে তার ছোটবেলার মেয়ে। মানে তার মেয়ে তো বেঁচে আছে রাসেল ভাই, তার ছোটবেলার মেয়ে। তো এই অবস্থা দেখে সে বাসায় চলে আসে এবং আমার ওয়াইফকে আবারও জানায়, এবং যে এই অবস্থা তো কখনো সম্ভব না, এগুলি কখনো আমি দেখি নাই, হঠাৎ করে এগুলি আমি দেখছি। তোমার যে মানে আমার এই কাজটা করেনি হুজুরের যে কোর্সটা, আমি আবার যাবো ওনার কাছে। উনি আবার ওনার হুজুরের কাছে যায় এবং ঠিক একইভাবে একই কোর্স দেয়। এরপরে উনি বাসাটা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করবার পর ওনার বাসাটা খুলনা মানে শহরের মধ্যেই হয় একটা জায়গায়, এবং বাসাটা অত বড় ছিল না আগের বাসার মতো। তো নর্মালি জীবনযাপন করতে থাকে। হঠাৎ করে একদিন রমজানের ঈদের 7 থেকে 8 দিন আগে, সে সেহরি করার পরে বাসার মানে যে রুমে লাইট অফ ছিল সেই রুমে সে অনেকগুলো মানে মানে সাউন্ড শুনে আসতে দেখে, ভেসে আসতে দেখে। মানে সাউন্ড শুনতে থাকে, অনেকগুলো বাচ্চার মানে কান্নার সাউন্ড। সে সেহরি করে শেষ করে রুমে বসেছিল, ফজরের আজানের জন্য ওয়েট করছিল। এমন সময় সে ড্রয়িং রুমে যায় এবং দেখে সেখানে মানে টেবিলের চারপাশে প্রায় 20-30টা বাচ্চা একসাথে বসে কান্না করছে। এটা দেখে ওখানে উনি সেন্সলেস হয়ে যায়। এরপরে ওনাকে খুলনা একটা ছোট হসপিটালে নেওয়া হয়, ওখান থেকে ট্রান্সফার করা হয় সোহরাওয়ার্দীতে। সোহরাওয়ার্দী ট্রান্সফার করবার পর তাকে তার হার্টে এরকম সমস্যা ধরা পড়ে, এবং তারপর থেকে উনি মানে আবারও একই হুজুরের কাছে যায় এবং বলে যে আপনি যেসব জিনিস দিয়েছিলেন এগুলো কিছুতেই কাজ হয়নি। তখন উনি জানতে পারে যে পারিবারিকভাবে, আমাকে ডিটেলস বলেনি, পারিবারিকভাবে ওনাকে মানে ক্ষতি করতে চাওয়া হয়েছিল, এবং ক্ষতি করতে চাওয়ার কারণে সে এইসব জিনিসগুলোর সম্মুখীন হয়েছে। আহ, এখন উনি মানে অনেক চেষ্টা করবার পরেও মানে ওনার হেল্প নিয়ে এই যে জিনিসগুলো থেকে কাটিয়ে উঠে আসছে, এবং উনি এখন সুস্থ আছে। কিন্তু তারপরেও তার মনে হয় যে মনে হয় কান্নার সাউন্ড ভেসে আসবে বা কিছু, কিন্তু এখন ওরকম আর সমস্যা মানে ওই হচ্ছে না রাসেল ভাই। পরে উনি মানে কোনো একজনের মাধ্যমে সুস্থ হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এবং উনি যেটা জেনেছিলেন যে ওনাকে যে জিনিসটা দিয়ে ক্ষতি করা হয়েছিল সেটা অনেক পাওয়ারফুল ছিল। ওনাকে ১ম এ যে কোর্সটা দেওয়া ছিল সেটা কমপ্লিটলি কাজ করেনি। পরে যখন আরো পাওয়ারফুল ডোজ দেওয়া হয় এবং এটা পরে কাজ করে গেছে আরকি। পরে জিনিসটাকে টোটালি বন্ধ করে দেয়া হয়। মানে এটা কাটিয়ে উঠে আসে আরকি। এখন উনি সুস্থ আছেন এখন উনি তাহলে? সুস্থ।
অনেক ধন্যবাদ আলিফ। আমরা পরবর্তী একটা ঘটনা শুনলাম আলিফের কাছে। এই ঘটনাটাও বেশ চমৎকার লাগলো আমার কাছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি চলে যাবো। একদম সময় নেই। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত ১টা বেজে ৩০ মিনিট। আমি রাত তেলাতির সাথে আমার সাথে রয়েছে নতুন ২ জন অতিথি এবং আপনাদের এসএমএস পাচ্ছি অনেক। তানভীর খান আমাদের ঢাকা থেকে এসএমএস করে বলছেন 4th স্টোরিটা খুব ভয় পেয়েছেন তিনি। নাজমুল টিকাটুলি থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ইসরাইল রাজশাহী থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লিওন। থার্ড স্টোরি ওয়াজ ভেরি গুড। আমাদের এসএমএস করেছেন ইপা লালবাগ থেকে। ভাইয়া ভূত এফএম আমার আর আমার হাজবেন্ড মিলে শুনছি। রুদ্র চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন আমাদেরকে আসিফ সাতক্ষীরা থেকে এবং এসএমএস করেছেন আমাদেরকে রিপন মানিকগঞ্জ থেকে। আমাদেরকে এছাড়াও কামরুল লুসা এসএমএস করেছেন আজিমপুর থেকে। আমাদের এসএমএস করেছেন রৌফ রৌফ খান। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি আচ্ছা সুজন। আচ্ছা আমাদেরকে জেবি এসএমএস করেছেন আমাদেরকে তাজবীর। এছাড়াও সুমি এসএমএস করেছেন খুলনা থেকে। এবং সেকেন্ড ঘটনা বশির ভাইয়ের খুব ভালো লেগেছে। আমাদেরকে মোস্তাক বেইলি রোড থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন ডলার। এসএমএস করেছেন ইভান। এসএমএস করেছেন আমাদেরকে অর্পি মিরপুর ১৪ থেকে। ভূত এফএম জমে উঠেছে এরকম কিছুটা বলেছেন তিনি। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন এসকে সুমন। আমাদেরকে নিশাদ এসএমএস করেছেন এবং তার কাছে স্টোরিটি অসাম লেগেছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন মাসুম বেলাল রাজশাহী থেকে। তিনি এবং তার ৩ ফ্রেন্ড মিলে লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন। রবিউল ইসলাম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে পৃথ্বী। এছাড়াও আমাদের এসএমএস আচ্ছা পৃথিবীর নিশাত ওকে মালিবাগ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরাফাত ঢাকা থেকে। অল স্টোরিজ তার কাছে মানে অসম লেগেছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন পলাশ। এসএমএস করেছেন রোহিত। আসলে কথা বলার বেশি টাইম নেই। আমরা সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমাদের নতুন আরো একজন অতিথি জয়েন করেছেন। তার কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি বিলাস মিরপুর থেকে এসেছি। তো আমি আমার স্টোরিটা শুরু করতেছি। তো এই স্টোরি হচ্ছে লন্ডনের। তো লন্ডন থেকে শুরু হয় লস অ্যাঞ্জেল পর্যন্ত। তো যিনি আমাকে শেয়ার করছেন ওনার কাজ করতাম আমি অনলাইনে। তো ওনার ওয়াইফ ছিল আমেরিকান। উনি আর ওনার ওয়াইফ এবং ওনার ছেলে বেড়াতে যায় লস অ্যাঞ্জেল শহরে। তো একটা হোটেলে উঠে। তো হোটেলে থাকাকালীন তো কোনো সমস্যা হয় না, ২-৩ দিন ছিল। তো পরের দিন আইসা পড়বে। তো ওনার ওয়াইফ ওনার ছেলে চলে যায় বাপের বাড়িতে। এখানে ওনার ওয়াইফের বাপের বাড়ি ছিল। উনি রাতে একা থাকে হোটেলে। তো রাতে প্রায় ১২টা ওভার হয়ে গেছে। উনি ল্যাপটপে কাজ করতেছে। তো উনি ওয়াশরুমে যায় নর্মালি। ওনার রুমে কেউ থাকে না। উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করে তখন দেখে ওনার ল্যাপটপে নর্মালি যেসব কাজ করতেছিল কোনো কাজ নেই। অন্য সব ফাইল ওপেন করা, জাস্ট সবকিছু র্যান্ডমলি ওপেন হয়ে গেছে। তো আমি চিন্তা করলে হয়তো বা ইলেকট্রিক জিনিস হইতেই পারে। তিনি নর্মাল ভাবে নিলেন। তিনি আবার ল্যাপটপে কাজ শুরু করলেন এবং কাজ করতে করতে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে ঘুমাবো। তখন রাত প্রায় ৩টা বাজে। তো উনি ল্যাপটপটা অফ করে নামিয়ে তারপরে ওয়াশরুমে ফ্রেশ হয়ে শুতে যায়। তখন যখন ওয়াশরুম থেকে বের হয় তখন দেখে যে ল্যাপটপটা অন করা প্লাস কাজ চলতেছে। এর আগে যখন দেখছিল তখন কাজ চলতেছিল না, সবকিছু ওপেন ছিল। এবার র্যান্ডমলি কাজ চলতেছে, টাইপিং হইতেছে, বাট কেউ নাই। মানে ল্যাপটপের সামনে যে কেউ থাকবে বা অবয়ব থাকবে কোনো কিছুই ধরনের সব কাজ করতেছে। তো উনি চিন্তা করেন যে ল্যাপটপটা অফ ছিল, তারপর অন করা। তো উনি চিন্তা হয়তো বা রাত জাগছে বেশি, যার কারণে এরকম হইতে পারে। উনি ল্যাপটপ অফ করে বেডে চলে যায়। তো রাত ৩টার পরে হয়ে গেছে। তো উনি ঘুমাইতেছে। তো কলের আওয়াজে ট্যাবের আওয়াজে ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে দেখে যে ওয়াশরুমে লাইট জ্বলতেছে প্লাস ভিতরে মানে সবগুলা কল ছেড়ে দেয়া। তো উনি চিন্তা করলো যে আমি তো ওয়াশরুমে কল তো অফ করছি প্লাস লাইটটাও অফ ছিল। তো উনি একটু ভয়ে ভয়ে উঠে ওইটা ওয়াশরুমের গেটটা যখন ধাক্কা দেয় তখন দেখে যে কোনো পানির আওয়াজ নাই, প্লাস কলগুলা বন্ধ। ইভেন পানি যদি এইমাত্র পড়ে যে পানি গড়ায় পড়বে সেরকম কোনো পানি নেই, সবকিছু নর্মালি ছিল। একটু আগে ওয়াশরুম ইউজ করছে, নর্মালি হালকা পাতলা পানি ছিল সেগুলা, কিন্তু লাইটটা তখনও জ্বলতেছিল। তখন তার ভয় লেগে যায়। তখন সে বেরিয়ে আসতে আসতে চিন্তা করে সবকিছু মিলে থাকে যে ল্যাপটপ অন ছিল বা সবকিছু মিলে থাকে। তখন আবার ওয়াশরুমে যখন তাকায় ওয়াশরুমের লাইটটা কিন্তু অনই ছিল, অফ করার তো খেয়াল ছিল না ওনার। তো ওয়াশরুমের সামনে দেখে গেটের সামনে একটা মেয়ে দাঁড়ায় আসছে। তো পিছনের লাইটের কারণে সামনে চেহারা বোঝা যেতেছে না। তো মেয়েটা অল্প বয়সী যেটুকু বোঝা গেল। তো 25-30 হবে এই টাইপের।
তো মেয়েটা ওনার দিকে তাকিয়ে আছে। ভাই আমরা কিন্তু এরকম দেখছি যে বা শুনি যে হিংস্র টাইপের চেহারা বা ভয়ংকর একটা চেহারা থাকে। তো ঐরকম কিছুই না। মেয়েটা খুব করুণ চোখে তাকিয়ে আছে বা একটু হোপলেস টাইপের এই টাইপের চোখে তাকিয়ে আছে। তো উনি ভয় পেয়ে যায় উনার রুমে কেউ ছিল না, একটা মেয়ে আসলো কই থেকে। তো উনি ভয় ইন্টারকমে ফোন দিবে। তো রিসিভার উঠানোর সময় যখন ডান দিকে তাকালো তখন দেখে একটা বাচ্চা মেয়ে এখানে দাঁড়ায় আছে, ৫-৬ বছর হবে। তো উনি এবার সম্পূর্ণ ভয় পেয়ে যায়, কারণ ওর রুমে তো কেউ ছিল না। আর রাত জাগার কারণে এত হ্যালুসিনেশন হবে না, কারণ একটা পর একটা ঘুরতেছে। তো এটা নিতে না পারা ব্রেনে প্রেশার হয়, যার কারণে সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন যখন হাসপাতালে জ্ঞান ফিরে, তখন জ্ঞান ফেরার পরে উনি জানতে পারে যে উনাকে নাকি রুমের বাইরে পাওয়া গেছে। বাট উনি যতক্ষণ সেন্স ছিল উনি তার বেডের উপরে ছিল। তো উনার ফ্যামিলি কাউকে বলে নাই। পরে লন্ডনে এসে পড়ে। তো লন্ডনে সবকিছু ঠিক ছিল, নরমালি উনি ওই অবস্থাটা কাটায়া ব্যাক করছে, জবে শুরু করছে। একদিন মানে এর মাঝখানে আবার একটু দুঃস্বপ্ন দেখা শুরু করে, বাট ওগুলো নরমালি ছিল। তো ৪-৫ দিন পরে উনার ছেলে ৯ বছর বয়স, তো উনি এসে বলল যে, "বাবা এদিকে তাকাও, মানে একটু ভালো করে দেখো যে কিছু বুঝতেছ কিনা?" তো তাকায় দেখে না নরমালি সবকিছু। তখন বলল আবার এভাবে বিভিন্নভাবে দেখায়। তারপর বলল যে, "এখনো বোঝো নাই?" তখন উনি বললেন যে, "না।" তখন বলল যে, "কোনো কিছুরই কোনো বস্তুরই ছায়া নাই।" তো উনি ভালো করে দেখতেছে যে আসলে কোনো কিছুর ছায়া নেই। ইভেন উনার ছায়াও নাই। তো উনার সামনে ল্যাপটপ, ল্যাপটপের পিছনে লাইট। তো যার কারণে সামনে ছায়া পড়ার কথা, কোনো ছায়াও নাই। তো উনি এবার চিন্তা করলো যে লাইটের আলোর সম্ভবত অনেক বেশি, যার কারণে ছায়াটা পড়তেছে না। রিফ্লেক্ট হয়ে সব দিকে আলোটা যাচ্ছে। তো উনি ছেলে কিছু না বলে উনি বাইর হয়ে যায়। সব পুরা ঘরটা চেক করে যে কোনো কিছু যে ছায়া আছে কিনা। তো উনি দেখলেন যে পুরা দোতলা বিল্ডিং, তো নিচতলা দোতলা কোনো কিছুরই ছায়া নাই। লাইট বন্ধ করে বা লাইট জ্বেলে বা টর্চ দিয়ে কোনো কিছুরই ছায়া নাই। তো উনি এটা চিন্তা করলো যে হয়তোবা কোনো ঘরে কোনো সমস্যা হইতে পারে। প্যারানরমাল উনার মাথায় আসে নাই। তা ২ দিন পরে উনার ওয়াইফ একদিন উনাকে বলতেছে যে গত রাতে উনার ছেলে আর উনার ওয়াইফ বাড়ির সামনে কথা বলতেছিল বা কোনো খেলাধুলা করতেছিল। তো উনার যখন বাড়ির দিকে তাকালো ছাদে, দেখতেছে যে একটা মেয়ে রেলিং এর উপরে হাঁটতেছে। তো উপরের আলো না থাকার কারণে বোঝা যাইতেছিল যে একটা মেয়ে, কারণ বাতাসে চুল উঠতেছে, নরমালি হাঁটতেছে। উনি দৌড়ে উঠে ছাদে, কারণ উনার মধ্যে এই প্যারানরমাল কোনো কিছু চিন্তা ভাবনা ছিল না। হয়তোবা কেউ লাফ দিবে বা উনার কাজের মেয়ে ছিল বা এই টাইপের উনি ছিল যে কেউ কি আবার দুষ্টামি করে হাঁটতেছে কিনা এভাবে। উনি ছাদে যেয়ে দেখে কেউ নাই। পরে বাসার নিচে সবাইকে নোটিস করে দেখলো যে ঘরে সবাই আছে নরমালি, যে যার মতো কাজে। তাহলে উপরে কে ছিল? তখন উনার ভয় লাগে। তো উনি উনার হাসব্যান্ডকে জানায়। তো উনার ছেলেও জানায় যে এভাবে যে ওর ছেলে যখন ঘুমায় বা জায়গা থাকে, তো উনার রুমের সামনে দিয়ে নাকি একটা বাচ্চা মেয়ে হেঁটে যায় বা একটা মহিলা। তো এবার আস্তে, আস্তে ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে সবাই এটা টের পাইলো যে আর ২ টা পার্সন ঘরের মধ্যে ঘোরাফেরা করে। তো উনার ফাদার ডাকলো, যেহেতু খ্রিস্টান। তো ফাদার ডাকার পরে ফাদার যারা বলল, তো ফাদারকে কিন্তু আগে কাহিনীটা বলে নাই যে লস এঞ্জেলস শহরে হোটেলে যা ঘটছে। তো ফাদার বলল, "আপনি সম্ভবত দূরে কোথাও গেছিলেন?" তখন বলছিলেন, "হ্যাঁ।" বলছিল, "আপনি যেখানে গেছিলেন সেখানে কিছু আত্মা আপনার সাথে আইসা পড়ছে। তাদের ভালো লাগছে আপনার এই জায়গাটা। তো ওরা এখান থেকে যাবে না এবং আপনার ক্ষতিও করবে না। আপনি যদি এদেরকে সরাইতে চান তাহলে এরা আপনার ক্ষতি করতে যাবে। কিন্তু এরা আপনার নরমালি ক্ষতি করবে না।" তো উনি এইটুক চিন্তা ছিল হয়তো ক্ষতি করবে না। কিন্তু ফ্যামিলিতে একটা বাচ্চা আছে, প্লাস ওয়াইফ উনার ভয় পায়। আবার উনার কাজেও মন বসাতে পারতেছে না। তো দিন যায়, তারপরে এভাবে আরো অনেক কিছু ঘটতে থাকে। তো উনি বাড়িটা বিক্রি করে দেয়। বিক্রি করে নতুন জায়গায় শিফট হয়। সব নরমাল ছিল। বাট এখনো বাড়ির মাঝে মধ্যে বাড়িতে কোনো ছায়া পাওয়া যায় না। এখনো চলতেছে গত ৩ বছর ধরে। রাসেল ভাইয়া। ওকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসএমএস করছেন। সজীব এসএমএস করছেন, রীতি এসএমএস করছেন। আ আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা আন্তুম এছাড়া আমাদের এসএমএস করছেন। শারিয়া এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই আপনি তানভীর আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এসএমএস করেছেন ফজলে রাব্বি। এছাড়া আমাদের এসএমএস করেছেন রায়হান শ্যামলী থেকে এবং থার্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। সেটা তিনি জানিয়েছেন। সাইদ আমাদের এসএমএস করেছেন, আজিজ আমাদের জিগাতলা থেকে এসএমএস করেছেন। তার কাছে ফিফথ স্টোরিটা ভালো লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন শিশির, এছাড়াও এসএমএস করেছেন আরাফাত বনশ্রী থেকে। আমাদেরকে লালন এসএমএস করেছেন ফুলপুর থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জুয়েল আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অনেকেই নামটা শুরুতে লিখছেন না, সেজন্য এসএমএসটা পড়া হচ্ছে না। আপনারা যেটা করতে হবে, প্রথমে মোবাইলে মেসেজ গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপরে আপনার মেসেজ, তারপরে হচ্ছে সেটা পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। তো এই অর্ডারটা যদি আপনি মনে রাখেন, এই অর্ডারটা মনে রাখলে আমার মনে হয় এসএমএসটা আমার জন্য পড়া অনেক সহজ হয়ে যায়। যাই হোক, চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন। হাই লিসেনার, আমি ঢাকার পল্টন থেকে এসেছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া।
জি। ওকে, রাতুল, আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। স্টোরিটা মূলত বেশ কিছুদিন আগে না, অল্প কিছুদিন আগে। আমি কিছুদিন আগে আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে যাই এবং বগুড়া থেকে আমার বাসাতে যেতে হয় অন্য একটা গাড়িতে। তো আমি এখানে 2 দিন থাকার পর আমার বাসায় যাচ্ছি। তো আমি বগুড়া শহর থেকে গাড়িতে উঠি আমার হোম ডিস্ট্রিক্ট ধুনটের উদ্দেশ্যে। তো বগুড়া শহর থেকে আমার সঙ্গে আরেকটা মেয়ে ওঠে এবং আমার পাশের সিটেই বসে এবং কিছু দূর আসার পরে শেরপুর নামে আরেকটা উপজেলা আছে, সেইখানে মেয়েটা নেমে যায়। তো এর মধ্যে আমাদের মধ্যে কিছু কনভারসেশন হয়, দেন উনি নেমে যায়। তারপর আমি আসতেছি, আসার মধ্যে আমি নামবো আমাদের, আমি যেখানে নামবো ওইখানে আমি এসে গেছি আমার জায়গায়। তো আমি নামতে গিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি জানালার বাইরে দেখতে পাচ্ছি যে ওই মেয়েটা জানালার ওই পাশে দাঁড়ায় আছে, রাস্তার পাশে। তারপরে আমি একটু ভয় খাই এবং ওই গাড়ি থেকে নামি। তো নামার পর আমি চিন্তা করতেছি কুয়াশা এবং এসব দেখতেছি। তো আমি বাসায় ফোন করি এবং আমার আব্বু সেদিন বাসায় ছিল না। আমার ছোট কাকা আমাকে আগায় নিতে আসে। ও হ্যাঁ, আমার বাসায় যাইতে ওইখান থেকে মেইন রাস্তা থেকে 2-3 কিলোমিটার ভিতরে আমার বাসা। তো এত রাতে তো গ্রাম্য রাস্তা, মানুষ না থাকারই কথা। তো আমার কাকা আমাকে এগিয়ে নিতে আসতেছে, আমি যাচ্ছি। তো কুয়াশার মধ্যে যাচ্ছি। তো আমার এক চাচাতো ভাই আছে, ওই যে কাকা আমাকে আগে নিতে আসতেছে, ওই কাকারই ছেলে আমাদের সঙ্গে পড়তো। আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, ও তখন মারা যায়, ব্রেন ক্যান্সারে মারা যায়। তো ওই কবরের কাছে যখন আমি আসছি, আমি দেখতে পাচ্ছি যে ও কবরের পাশে সেম ওই মেয়েটা, যে মেয়েটা আমার সঙ্গে বাসে ছিল এবং বাস থেকে নামার সময় আমি যে মেয়েটাকে দেখছি, সেম ওই মেয়েটা ওই আমার চাচাতো ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় আছে, থেকে আমাকে ডাকতেছে ওর কবরের দিকে। এবং এটা দেখার পরে আমি অনেক ভয় পেয়ে আমি সামনের দিকে দৌড় দিই। তো কিছু দূর দৌড়তে যাওয়ার পরে আমি মানে দৌড়তে যাচ্ছি আর পিছন দিকে তাকাচ্ছি। তো এর মধ্যে আমি একজনের সঙ্গে ধাক্কা খাই এবং ধাক্কা খেয়ে আমি ভাবি যে ওই মেয়েটার সঙ্গে আমি ধাক্কা খেলাম। বাট আমি পরে দেখি, আমি চিল্লানি দিয়ে উঠি, আমি অনেক ভয় পেয়ে যাই এবং পরে দেখি যে আমি আমি আমার কাকার সঙ্গে ধাক্কা খেলাম। তারপরে কাকা হয়তো কিছু গেস করতে পারে যে আমার সঙ্গে অ্যাবনর্মাল কিছু ঘটতেছিল বা আমি ভয় খাইছি। তারপরে আমাকে বাসায় নিয়ে যায় এবং আমি রাতে যখন আমি ঘুমাতে যাব আমার রুমে যাই। তো আমার রুমে গিয়ে আমি লাইটটা অফ করি, তারপরে বেডে যাওয়ার আগে দেখি যে আমার জানালা খোলা। তো আমি তার জানালা অফ করতে গেছি। জানালা অফ করতে গিয়ে আমি যেটা দেখি, আমার জানালার ঠিক অপোজিটে ওই মেয়েটা দাঁড়ানো। এবং আমি এইটা দেখে এত ভয় পাই যে আমি কি করবো, আমি আমি নিজেও কিছু বুঝতে পারতেছিলাম না। আমি জানালা অফ করব নাকি অফ না করে সরাসরি ভিতরে আমি মানে জোরে চিল্লানি দেবো। আবার ভয় করতেছিলাম যে আমি যে চিল্লানি দিব, আবার যদি ওইটা এসে আমাকে ধরে। অতএব আমি আস্তে পিছনে সরে আসি। জাস্ট আমি ওইখান থেকে পিছন দিকে ঘুরছি, আমি যেই মাত্র আমি পিছন দিকে ঘুরছি, আমি ঘোরার পর দেখতেছি ওই মেয়েটা আমার বেডের উপর বসা। তো এটা দেখার পর আমি আর নিজেকে সহ্য করতে পারি না, আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার যখন সেন্স ফিরে আসে, আমি আমার বাড়ির সবাইকে আমার বেডের আশেপাশে পাই। এবং এটা হওয়ার পরে আমার নিজের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, যেমন আমার শরীরটা ভেঙে গেছে, আমি অনেক ঠিক হয়ে গেছি, আমার আমার হাত পায়ে আমি একটু শক্তি কম পাচ্ছি। তো আমি ট্রিটমেন্ট নিচ্ছি, বাট আমি ফুললি রিকভার হয়ে উঠতে আপনি পারি। বলছিলেন যে আপনি হাত ভাঁজ করতে পারেন না এই জি, ঘটনার জি। পর থেকে। আমার হাত, আমি ফুললি আমার নখগুলো আমি সোজা এমনকি করতে পারি জ্যাকেটের না। চেইনও আটকাতে পারেন না এখন এই জ্যাকেটের যে হাতটা দিয়ে। জিপার গুলো আছে এটা আমি লাগাইতে পারি না। যেমন এইখানে আসার আগে আমার জ্যাকেটের জিপারটা আমার বড় ভাই লাগাই দিছে মানে এই সমস্যাটা হচ্ছে আপনার ওই রাতের ওই পর রাতের থেকে। পর থেকে, পরদিন সকাল থেকে। এবং আপনি পরে খুঁজেও পাননি যে কেন এটা হচ্ছে বা কেন ওই এটা হলো মেয়েকে। আমি কিছুই খুঁজে পাইনি। আমি ডাক্তারের কাছে দেখাইছি। তো ডাক্তার বলতে বিভিন্ন প্রবলেম দেখাইছি, বিভিন্ন মেডিসিন দিছে। আমি মেডিসিন খাচ্ছি, আজ 15-16 দিন হলো মেডিসিন খাচ্ছি, বাট আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। এখনো পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট এখন পর্যন্ত কোনো নেই। ইমপ্রুভ হচ্ছে না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা মোটামুটি অলমোস্ট সব ঘটনাই শুনে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস রয়েছে। রাসেল আমাদের এসএমএস করেছেন সুস্মিতা বণিক। এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরাফাত সাতক্ষীরা থেকে, এবং স্টোরিগুলো দেখছি অনেক ভয় লেগেছে। তুষার হৃদয় নাদিম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আজওয়াদ আজিমপুর থেকে, এবং তিনি বলছেন যে সেই রকম স্টোরি ভাইয়া। ইমু আমাদের এসএমএস করেছেন লালবাগ থেকে, এবং আমাদের এসএমএস করেছেন রানা গাজীপুর থেকে। আমাদের 007 আলামিন এসএমএস করেছেন আজকের ঘটনাগুলো দারুণ। আমাদেরকে এমএক্স হৃদয় এসএমএস করেছেন আশুগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে তার আজকের স্টোরিগুলো অনেক ভালো লেগেছে। ডিজে কামরুল নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়াও তার কাছে অসম লেগেছে। ইফতি আমাদের এসএমএস করেছেন, প্লিজ এসএমএসটা পড়ে ফেললাম। জনি আহমেদ আমাদের এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস